পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় ৪ টে শিফট নির্বিশেষে যে সাবজেক্টটা সবার কাছে মনে হয়েছে সবথেকে বেশি ঝামেলার, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজির প্রশ্নের ধরন আমরা দেখেছি বেশ বদল হয়েছে এবং ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন আমরা দেখতে অভ্যস্ত ইংরেজিতে সেগুলো হয়নি এবং প্রচুর বিতর্ক হচ্ছে বিভিন্ন প্রশ্ন নিয়ে। যেমন তার মধ্যে একটা হচ্ছে মানে এটা নিয়ে আমি কমেন্টে বারংবার প্রশ্ন পাচ্ছি যে ব্রেকের নাউন ফর্ম কি হবে? ব্রিজ হবে না ব্রেকিং হবে? এরকম অনেকগুলো বিতর্কিত প্রশ্ন রয়েছে, যেটা ভালো। মানে পিএসসির পরীক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক না হয়ে পিএসসির পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে বিতর্ক হচ্ছে, এটা শুভ লক্ষণ। তো আজকের এই ভিডিওতে আমি ইংরেজির সমস্ত ভিডিওগুলো আমি ভেবেছিলাম যে এরকম ভিডিও হয়তো খুব একটা আমার বানানোর দরকার হবে না। বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবে আর আমি এটা বানিয়ে সময় নষ্ট করব না। কিন্তু দেখলাম যে আমি এক্সপ্লেনেশন দিয়ে ভিডিও খুব একটা পেলাম না আমি খুঁজে। সেই কারণে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি এবং সবথেকে বেশি যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিতর্কগুলো যেগুলো হয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে পার্টিকুলারলি বিতর্ক হয়েছে, সেগুলো প্রমাণসহ ডিটেইলড ডিসকাশন আমি এখানে করার চেষ্টা করেছি এবং যুক্তি দিয়ে কোনটা উত্তর হওয়া উচিত এবং পিএসসি কোনটা নিতে পারে, ইংরেজির ৪ টে শিফটের ১২০ টা প্রশ্নের প্রত্যেকটা ডিসকাস করে আমি সেই বিষয়টায় উপনীত হবার চেষ্টা করেছি এবং আশা করি এই ১০০ টা প্রশ্নের ১২০ টা প্রশ্নের এক্সপ্লেনেশন, লম্বা ভিডিও ১.৫ ঘন্টার ভিডিও। এই ১২০ টা প্রশ্নের এক্সপ্লেনেশন যদি তোমরা দেখো, আশা করা যায় ইংরেজির অনেকগুলো ক্ষেত্রের ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হবে এবং ভবিষ্যতের যে পরীক্ষাগুলো, ভবিষ্যতে পিএসসি যে পরীক্ষাগুলো আসতে চলেছে বা অন্য যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের খানিকটা হেল্প হবে। চলো দেখা যাক এবং এখানে সংক্ষেপে একটা জিনিস চট করে বলে দিই। আমাদের ডেসক্রিপটিভ ইংরেজির যে ব্যাচ, ২ টো ব্যাচ একসঙ্গে শুরু হয়েছে। একটা WBCS ইনক্লুডেড, একটা WBCS ছাড়া মানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WB, KPSI ইত্যাদি পরীক্ষাগুলোর জন্য একটা ব্যাচ, ২ টো ব্যাচ শুরু হচ্ছে এবং তার ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও কয়েকদিন আগেই দেওয়া হয়েছে। তোমরা দেখে নিয়ে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো। চলো এটা দেখা যাক ১২০ টা প্রশ্নের সম্পূর্ণ ওভারভিউ এবং সম্পূর্ণ এক্সপ্লেনেশন, বিতর্কিত সমস্ত প্রশ্ন, যুক্তি এবং প্রমাণসহ। ক্লার্কশিপের যে প্রশ্নপত্র আপলোড করা হয়েছে সেগুলো শুরুই হচ্ছে স্পর্ধা এরর দিয়ে। স্পর্ধা এরর মানে একদম প্রশ্নপত্রের প্রথম পাতায় তোমাদের স্পর্ধা এরর তোমাদের জন্য দিয়েছে ইংরেজি প্র্যাকটিস করার জন্য। তোমরা একটু প্র্যাকটিস করে নিও এক্সামিনেশন বানানটা। জোকস অ্যাপার্ট, আমরা প্রশ্নে আসি। এটা হচ্ছে ফার্স্ট শিফট। ফার্স্ট শিফটের প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। দেখো, দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দি এয়ারপোর্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে অ্যাট দ্য এয়ারপোর্ট হবে না অ্যাট দি এয়ারপোর্ট হবে? দেখো, দা দিয়ে এর উচ্চারণটা কিন্তু ডিপেন্ড করে। এটা হচ্ছে তোমার এর পরের যে সাউন্ডটা সেটা যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে দি হওয়া উচিত। যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে দা হওয়া উচিত। এখানে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে সেজন্য দি এয়ারপোর্ট। এটা নিয়ে সত্যজিৎ রায়ের একটা গল্প ছিল, যে ওনাদের স্কুলে যখন বালিগঞ্জ গভর্নমেন্টে পড়তেন, আমি গল্পটা সবাইকে বলি। তখন ওনার স্কুলের একজন স্যার শিখিয়েছিলেন, আমারও মানে আমিও ছোটবেলায় সেটা দিয়ে মনে রাখতাম, যে দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ। অর্থাৎ অক্স, ও এক্স অক্স হচ্ছে, সুতরাং ভাওয়েল সাউন্ড তাই দি অক্স, আর ফ্রগ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে তাই দ্য ফ্রগ। এই দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ এটা দিয়ে মাথায় রাখবে। তো সার্চিং যখন হয়, সার্চিং কোনো কিছু সার্চ করছে, সার্চ ফর, এটা তেমন কিছু বলার নেই। পরেরটায় আসি। প্রিপোজিশন আবার দিয়েছে অ্যাক্সিডেড, কোনো কিছুতে অ্যাক্সিড করা, অ্যাক্সিড করা হচ্ছে অ্যাক্সিড টু। এটাতেও সেভাবে কিছু বলার নেই। ৩ নম্বর হচ্ছে ইকুইভোকাল। ইকুইভোকালের সিনোনিম কি? ইকুই কথাটার মানে হচ্ছে যখন দুটো দিকে সমান প্রেফারেন্স দেওয়া হয়, মানে সম কিছু থাকে, ইকুয়াল আমরা জানি, সেটাকে বলা হয় ইকুইভোকাল। এবার কোনো বিষয়ে কেউ যখন দুদিকে সমান প্রেফারেন্স দেন, অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো কিছু বলেন না, হ্যাঁ, সুতরাং সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে আমরা জানি, আর অ্যাম্বি মানেও হচ্ছে যেখানে ওই দুটো থাকে আর কি, সেটা হচ্ছে অ্যাম্বি। যেমন ধরো, একটা শব্দ খুব মানে একটু কঠিন শব্দের মধ্যে ধরা হয়, সেটা হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস। এই অ্যাম্বিডেক্সট্রাসের একটা খুব ভালো বাংলা শব্দ আছে এবং এই নামে একজন বাঙালি অভিনেতা আছেন। কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিও সেটা। তো এই অ্যাম্বিগুয়াস মানে যেটার মধ্যে দ্বর্থ রয়েছে, দুটো অর্থ রয়েছে, অর্থ, দুটো অর্থ রয়েছে, সেটা অ্যাম্বিগুয়াস। নেক্সট দিয়েছে নাম্বার 4, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার। তারা লাইক বিল্ড, একই রকম বিল্ড, মানে তারা তৈরিও, মানে তাদের গঠন এবং আকৃতি সবকিছু একই রকমের। তো এইটার লাইক যেটা, এটার পার্ট অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে। এবার জেনারেলি লাইককে আমরা মানে অ্যাডভার্বের মধ্যে কখনো ফেলি। এবার এখানে এটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হবে। কেন অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হবে? এইখানে বিল্ড অ্যান্ড স্টেচার এই দুটো কিন্তু নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই নাউন দুটোকে যে ডেসক্রাইব করছে সে হচ্ছে লাইক। এটার মানেটা অনেকটা এরকম যে সিমিলার, তাদের তাদের আকৃতি, গঠন ইত্যাদি হচ্ছে সিমিলার। তাহলে এটা যদি দুটো নাউনকে ডেসক্রাইব করছে, সে কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 5, he could not dash to see his brother in any kind of distress. সে তার ভাইকে কোনো রকম ডিস্ট্রেস, মানে কোনো অসুবিধার মধ্যে কখনো সহ্য করতে পারত না। প্রথমে আছে বেয়ার। বেয়ার মানে কি? যেটা যেটা বলতে পারো আনকাভার্ড।
আনকভার্ড মানে যেটা যেটা খোলা রয়েছে, অর্থাৎ খালি গা অনেক সময় আমরা বলি যে বেয়ার বডিড, বা বিয়ারের অন্য মানে হয় যেমন বিয়ারলি বলা হয়। বিয়ার জানো তোমরা একটি পানীয়। বোর হচ্ছে, এটা একটা হতে পারে যেটাকে আমরা বলি বোর হওয়া, বোরডম, যেটা সেটা একটা। আর এই বিয়ার যেটা বিইএআর বিয়ার যেটা, এটা হচ্ছে সহ্য করা। এই বিয়ারটা হচ্ছে সহ্য করা বা টলারেট করা। তো এই বিয়ারের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে বোর, দুটোই হতে পারে, মানে একটা হচ্ছে বোর হওয়া বা বোরডম যেটা, এটা হচ্ছে বিয়ারের পাস্ট ফর্ম। এবার এইখানে কুড নট আছে, মানে তোমার মোডাল আছে। আমরা জানি মোডাল থাকলে মোডালের কাজই হচ্ছে যে এ ভার্বকে প্রোটেক্ট করে, মানে মোডালকে এইভাবে মনে রাখতে পারো যে ঢাল, ঢালের মতো। যুদ্ধক্ষেত্রে যেমন ঢাল কি করে তরবারির আঘাত থেকে, বিপক্ষের আঘাত থেকে রক্ষা করে, মোডালের কাজও হচ্ছে ভার্বকে রক্ষা করা। অর্থাৎ একটা ভার্বের তো অনেক রকম ফর্ম হতে পারে। যেমন ধরো প্লে থেকে প্লে, প্লেজ, প্লেইড, প্লেইং, বিভিন্ন রকমের ফর্ম হতে পারে। তো অরিজিনাল ফর্ম বা রুট ফর্ম কোনটা? রুট ফর্মটা হচ্ছে প্লে। মোডাল বা ইনফিনিটিভ এগুলোর কাজ হচ্ছে যে ভার্বকে কোনো রকমভাবে চেঞ্জ হতে দেয় না। অর্থাৎ প্লেটা প্লেই থাকবে। প্লে থেকে কখনো মোডালের সাথে কখনো প্লেইজ বা প্লেইড, প্লেইং এগুলো কিছু হবে না। সুতরাং মোডাল যখন আছে, সুতরাং ভার্বের অরিজিনাল ফর্ম যেটা বিয়ার সেটাই হবে সহ্য করা। সে কোনো মানে তার ভাইয়ের কোনো কষ্ট হবে সেটা নিতে পারত না। ওকে। আমরা ফ্রেজাল ভার্বে করে থাকি পুট আপ উইথ, বিয়ার উইথ, কাউকে টলারেট করা, সেক্ষেত্রে করে থাকি। সুতরাং এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, নাম্বার 6, আই লাইক আইসক্রিম। এটা বেশ সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। আ মানে আমরা জেনারেলি যেটা করে থাকি সেটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ করে থাকি। আমরা আমাদের যে মক হয়েছিল সেই মকেও আমরা কোয়েশ্চেন ট্যাগ করেছিলাম। তো কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা কি করি? কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে যদি এরকম আই লাইক আইসক্রিম যদি হয়, তাহলে আমরা ১ম এ হেল্পিং ভার্বটাকে নিই এবং তার সাথে একটা আ নট, সেটাকে হয় আনি অথবা বাদ দিই এবং তারপরে আমরা সাবজেক্টটাকে বসাই। এখানেও জিনিসটা অনেকটা একই রকমের, শুধু মাঝখানের যে এই নটটা যেটা, সেটা বসার এখানে কোনো উপায় নেই। সুতরাং ১ম এ একটা সো বসছে এবং মানে এটার মানেটা কি? কেউ তোমাকে বলল যে আম আমি আইসক্রিম পছন্দ করি। তুমি বললে আমিও পছন্দ করি। এবার সে তোমাকে বলল যে আই লাইক আইসক্রিম। তুমি বললে আই অলসো লাইক আইসক্রিম। আ বা মানে এইটায় কি হলো? এটায় জিনিসটা অনেকটা খুব কলোকিয়াল হয়ে গেল। আ এবং খুব মানে কি বলবো? মানে এটা কোনোভাবেই ভুল ইংরেজি নয়। আ কিন্তু একটু অপরিণত হলো জিনিসটা। তো সেখানে যদি আমি বলতে পারি যে সো ডু আই, আমিও পছন্দ করি। সো ডু আই, এটা বলা যেতে পারে। যেমন ধরো প্রশ্ন করে, "ডু ইউ লাইক আইসক্রিম?" তুমি আইসক্রিম পছন্দ করো? তুমি দুভাবে উত্তর দিতে পারো। এক হচ্ছে, "ইয়েস, আই লাইক আইসক্রিম।" তো সেটা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দেওয়া। আরেকটা হচ্ছে তুমি যদি একটু স্মার্ট আনসার দিতে চাও, "ইয়েস, আই ডু।" এইভাবেও সেটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো এটা অনেকটা সেরকম যে, "আই লাইক আইসক্রিম", অপরজন বলছে, "সো ডু আই", আমিও পছন্দ করি। তো কি করা হয় এখানে? হেল্পিং ভার্বটা আসে এবং হেল্পিং ভার্বের পরে সাবজেক্টটা আসে। এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন বি। নেক্সট হচ্ছে ড্যাশ অফ উলস। এটা তোমরা কালেক্টিভ নাউনে যখন কোনো লিস্ট পড়ো সেখানে এটা থাকে। প্যাক অফ উলস, খুব কমন জিনিস এটা। নেক্সট ওয়ান, এটাকে বলছে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মি? মিটা কোন পার্ট অফ স্পিচ? কাম অ্যান্ড মিট মি ইন দ্য অফিস, ইন মাই অফিস, সরি। তো এখানে মি কি হবে? আমরা জানি যে এগুলোর ক্ষেত্রে, প্রোনাউনগুলোর ক্ষেত্রে আই, হি, হি, উই, দে এগুলো সব হচ্ছে সাবজেক্টিভ কেস হিসেবে ইউজ করা হয়। আমরা প্রোনাউন পড়ার সময় এগুলো সব পড়ি। এগুলো সব সাবজেক্টিভ কেস হিসেবে ইউজ করা হয় এবং আই থেকে মি বা হি থেকে হিম, শি থেকে হার, উই থেকে আজ, দে থেকে দেম, এইগুলো সব হচ্ছে অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করা হয়। অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করা, তবে অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা। এখানে দেখো কি আছে? কাম অ্যান্ড মিট হুম? কার সাথে দেখা করবে? হুম দিয়ে যদি প্রশ্ন করো তাহলে মি পাচ্ছ। সুতরাং মিটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্টিভ কেস হিসেবে কাজ করছে এবং এটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? সুতরাং মি হচ্ছে আমাদের এখানে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। ড্রোন কার ফেমিনিন জেন্ডার? বিয়ের, এটা খুব মানে কমন শব্দগুলোর থেকেই দেওয়া। মৌমাছির ফেমিনিন জেন্ডার। ডাক, এটার ডাকটা আ মানে এখানে সবকটাই ফেমিনিন জেন্ডারই দিয়েছে। ডাকটা হচ্ছে ড্রেক, ড্রেকের ফেমিনিন জেন্ডার। আ ফিলি হচ্ছে কোল্ট, অর্থাৎ ছোট ঘোড়া। উম ডো হচ্ছে বাক, অর্থাৎ হরিণ, মেল ডিয়ার, তার ফেমিনিন ফর্ম এটা। নাম্বার 10, I begged him, sorry, I begged him. I begged him, তাই ভাবছি কাউকে ব্যাক কেন করা হবে? I begged him to reconsider his decision but he refused to yield. yield মানে কি? কোনো জায়গায় সমর্পণ করা। আমি তার ডিসিশন রিকনসিডার করার জন্য বললাম, প্রার্থনা করলাম। কিন্তু সে আ করল না। সে রিফিউজ করে দিল। সে সেটা আত্মসমর্পণ করে বা সেটা সমর্পণ করে বা সেটা মেনে নেওয়ার ক্ষেত্রে রিফিউজ করল। আচ্ছা, এবার এই যে ইডিয়মগুলো আমরা জানি যে এগুলো আক্ষরিক অর্থ দিয়ে আমরা মনে রাখি। টুক টু হিজ হিলস। টুক টু হিজ হিলস মানে কি? কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে কেন? টুক টু হিজ হিলস। পায়ের উপর নির্ভর করা। টুক টু হিজ হিলস। পায়ের উপর নির্ভর করা মানে কি? পা আছে দৌড়াও। সুতরাং রান অ্যাওয়ে। নেক্সট হচ্ছে টার্নড হিজ আ আ
টার্নড হিজ হেড, আমরা অনেক সময় এটা বলি যে দিস টার্নড মাই হেড, মানে কোনো জিনিস আমাকে ইনফ্লুয়েন্স করলো ভীষণভাবে, সেটা হচ্ছে টার্ন মাই হেড। টুক টু হার্ট মানে কি? টেক টু হার্ট মানে হচ্ছে কোনো কিছু যেটাকে হিন্দিতে বলে দিল পে লেনা। হ্যাঁ, তো এটা হচ্ছে টেক টু হার্ট, পাস্ট টেন্সে টুক টু হার্ট। আর এখানে হচ্ছে পুট হিজ ফুট ডাউন। পুট হিজ ফুট ডাউন মানে কি? এটা হচ্ছে তোমার ডিসোবেডিয়েন্স বোঝায়, কোনো কিছু থেকে ডিসোবেডিয়েন্স, অথবা কোনো কিছু না মানা। তাহলে এটাই সঠিক হবে এখানে, যেটা রিফিউজ করছে, যে মানতে চাইছে না, সঠিক হবে। নেক্সট ওয়ান 11, বলছে প্যাসিভ ফর্ম কোনটা হবে? দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্স আছে। কন্টিনিউয়াস টেন্স যখন আছে আমরা কি করবো? আমরা এগুলো যখন আমরা লাইভ ক্লাস করেছিলাম, লাইভ মক করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে আমরা সলভ করবো না। আমরা ভার্ব দেখে অপশন এলিমিনেশনের মাধ্যমে উত্তর বের করবো। ইজ আছে মানে ইজ বিল্ডিং আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, সুতরাং একটা বিইং হবে। বিইং কোথায় আছে? 4টে অপশনের মধ্যে একটাতেই বিইং আছে, সুতরাং এটাই হবে সঠিক উত্তর। আর কিছু দেখার দরকার নেই। নেক্সট আছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস শব্দটা আমরা আমাদের কোনো একটা লাইভ মকে ছিল বোধহয়, যতদূর আমার মনে পড়ছে। তো ম্যাগনানিমাসের মিনিং হচ্ছে তোমার জেনারাস। এটা হচ্ছে সিনোনিম। এখানে চেয়েছে কি? এখানে অ্যান্টোনিম চেয়েছে। তো অ্যান্টোনিম দেখো এখানে কারেজিয়াস মানে সাহসী, তার সাথে কোনো যোগাযোগ নেই। জেনারাসটা মোটামুটি সিনোনিম হয়ে যাচ্ছে। ইগনোরেমাস যেটা আছে, এটার মানে ইগনোরেন্ট, যে কোনো বিষয় খুব একটা খেয়াল করে না, বা স্টুপিড বলা যেতে পারে। তাহলে অপোজিট কোনটা হবে? অ্যান্টোনিম কোনটা হবে? সেলফিশ। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 13, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েনেভার হি লাইক। সে রিপ্লাই করলো যখন তার ইচ্ছা হয় সে কাজ করে। এবার এখানে দেখো কি করতে বলেছে, এটা কি সেন্টেন্স খুঁজতে বলেছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স আমরা জানি একটাই ফাইনাইট ভার্ব থাকবে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা নন ফাইনাইট নয়, সেটা ফাইনাইট ভার্ব। এবার যদি জিজ্ঞেস করে নন ফাইনাইট ভার্ব কোনটা, তখন তো উত্তর দেওয়া যাবে না, যেটা ফাইনাইট নয় সেটাই নন ফাইনাইট। তো নন ফাইনাইট ভার্ব কোনগুলো? তিনটে জিনিস: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। তিনটে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল কি? আমাদের প্রায় 2 বছর, 2-2.5 বছর আগে একটা ভিডিও দেওয়া ছিল, সম্ভবত একটা 1 ঘন্টার লম্বা ভিডিও দেওয়া ছিল। জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল যদি কেউ জানতে চাও, ওই ভিডিওটা দেখলে আশা করি তার ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো সংক্ষেপে যদি বলি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর জেরান্ড আর পার্টিসিপেলের একটা অংশ যেটা, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি উইদাউট হেল্পিং ভার্ব। আর এটা হচ্ছে V3 উইদাউট হেল্পিং ভার্ব। এই তিনটে হচ্ছে জেনারেল ইনফিনিটিভ পার্টিসিপল। তো এইগুলো হচ্ছে নন ফাইনাইট, বাকি সব ফাইনাইট। সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানে দুটো ফাইনাইট ভার্ব থাকে কিন্তু জয়েন করা থাকে কোনো কনজাংশন দিয়ে, অ্যান্ড, অর, বাট, সো এইসব দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সকে এখানেও দুটো ফাইনাইট ভার্ব থাকে কিন্তু জয়েন করা থাকে কি দিয়ে? কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বা দ্যাট দিয়ে, এগুলো দিয়ে জয়েন করা থাকে। এক্সক্লেমেটরিতে আলাদা, যেখানে লাস্টে এক্সক্লেমেটরি সাইন থাকে, এটা আলাদা ব্যাপার। এখানে দেখো কি আছে, হি রিপ্লাইড দ্যাট। দেখো দ্যাট দিয়ে প্রথমত জয়েন করা আছে। রিপ্লাইড হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখানে দেখো ওয়ার্কড আছে, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। রিপ্লাইড এর সাবজেক্ট আছে, ওয়ার্কড এরও সাবজেক্ট আছে, দুটোরই সাবজেক্ট আছে, দুটোই ফাইনাইট ভার্ব। তাহলে যখন দুটো ফাইনাইট ভার্ব আছে, হয় কম্পাউন্ড হবে অথবা কমপ্লেক্স হবে। মাঝখানে দ্যাট দিয়ে যেহেতু জয়েন করা আছে, সুতরাং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর মনে আছে, ফ্ল্যাগশিপ পরীক্ষার ঠিক কিছুদিন আগে আমি আমার সমস্ত ব্যাচের ছেলেপুলেদের নিয়ে একটা গুগল মিট করেছিলাম, যে কার কোথায় ডাউট আছে, সব ডাউট আজকে সলভ করব। তো সেইখানে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কি করব? আমি তখন খুব কনফিডেন্সের সাথে তাকে বললাম যে, "না, আইডেন্টিফিকেশনটা চাইলে করতে পারো। কিন্তু ট্রান্সফরমেশন করার প্রয়োজন নেই। পিএসসি যে এইভাবে ধোঁকা দেবে, আমি সেদিন বুঝতে পারিনি।" যাই হোক, তো তারপরে আমি যা দেখলাম যে, যেই ট্রান্সফরমেশনগুলো এসছে সেগুলো ওই আইডেন্টিফিকেশন দিয়ে করে দেওয়া যায়। আমি পরে যেগুলো প্রশ্নগুলো আসছে সেখানে ডিসকাস করছি। নাম্বার 14, দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড। লাস্টে ডেমোলিশড এর তোমার চেয়েছে। পুল ডাউন হচ্ছে কোনো কিছু ধ্বংস করে দেওয়া বা কোনো কিছু মানে ভেঙে ফেলা। এটা হচ্ছে পুল ডাউন। অ্যাফার্মেটিভ করতে বলেছে এটা। দ্য স্টোরি ইজ দিস স্টোরি ইজ ইনকমপ্লিট। এই স্টোরিটা ইনকমপ্লিট। এটার প্রশ্নটাই ভুল আছে। এটার অ্যাফার্মেটিভ যেটা করতে হবে, মানে প্রথমত অ্যাফার্মেটিভ করতে গেলে তো মিনিংটাকে সেম রাখতে হবে। তো এখানে এমন কিছু পাওয়া যাচ্ছে না যেখানে মিনিংটা সেম থাকছে। তো আশা করি এই প্রশ্নটার ক্ষেত্রে পিএসসি সবাইকেই সমান মার্কস ক্রেডিট করবে। এটা নিয়ে গতবার একটা কনফিউশন ছিল। অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করতে হয়, বা ইন্টারোগেটিভ থেকে ভাইস ভার্সা, ইন্টারোগেটিভ থেকে যখন অ্যাসার্টিভ করতে হয়, তখন মিনিং চেঞ্জ না করে করতে হয়। আ মানে উম সেখানে নট না থাকলে নট আনতে হয়, নট থাকলে নট বাদ দিতে হয়। এই জিনিসগুলো আমি যখন ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার্স গুলো সলভ করিয়েছিলাম, সেখানে আমি এই বিষয়টা বলেছিলাম। কিন্তু পিএসসি যেটা করে, পিএসসি কিন্তু এইভাবে জিনিসটাকে দেখে না। পিএসসি আবার কি করে, মানে দেখে না মানে, গতবার ক্লার্কশিপের নিরিখে বলছি। গতবার ক্লার্কশিপে দুটো শিফটেই এরকম প্রশ্ন ছিল এবং দুটো শিফটেই যেটা করেছিল যে ওই নটের প্রসঙ্গটাকে তারা দেখেইনি। তারা নটের প্রসঙ্গটাকে বাদ দিয়ে এটাকে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ করেছিল। তা আমি বুঝতে পারছিলাম না এবছর কি করবে। এবছর দেখলাম ঠিকঠাকই জিনিসগুলো নিয়েছে। কিন্তু এই প্রশ্নটাই গন্ডগোল করেছে। অ্যাফার্মেটিভ করতে গেলে সেখানে সেন্সটাকে একই রাখতে হবে। তো আম এখানে সেরকমটা কিছু হয়নি আরকি। অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যেটাই করতে হোক। সুতরাং এই প্রশ্নটা ভুল আছে। এখানে আশা করি সবাইকে মার্কস ক্রেডিট করবে। নেক্সট ওয়ান। Replace the underlined verb with the appropriate phrasal verb. Succeed. Succeed মানে সফল হওয়া। সফল হওয়ার যে phrasal verb সেটা হচ্ছে come off. এখানে আর বেশি কিছু বলার নেই।
নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য গার্ড রিফিউজড। রিফিউজড এর আমরা জানি রিফিউজ পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে বিভার কি হবে? ওয়াজ বা ওয়্যার। ওয়াজ বা এবং তার সাথে ভি3। ভি3 মানে রিফিউজড এর ভি3 রিফিউজডই হবে। তাহলে ওয়াজ রিফিউজড বা ওয়্যার রিফিউজড কোথায় আছে দেখতে হবে। অপশন এতে নেই। এখানে ওয়াজ রিফিউজড এগুলো কিছু নেই। এখানে ওয়াজ নট অ্যাডমিটেড আছে। এখানে আছে ওয়াজ রিফিউজড। অপশন ডি তে আছে ওয়াজ রিফিউজড। সুতরাং এটাই সঠিক উত্তর হবে। বাদ বাকিগুলো একটাও সঠিক নয়। যেভাবে আমরা করে থাকি অপশনাল এলিমিনেশনের মাধ্যমে সেভাবেই দেখালাম। লিসেন ওয়েন হিজ বস স্পোক। আর বস যখন কথা বললো সে শুনলো। তো এখানে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? যে ফ্রেজগুলো বা এগুলো রয়েছে তার মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? সবকটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। পেইড হিজ ইয়ার্স, গেভ হিজ ইয়ার্স সবগুলো আমরা ব্যবহার করে থাকি। হার্ড কেয়ারফুলি সবগুলো ব্যবহার করে থাকি। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা এখানে সেটা হচ্ছে ওয়াজ অল ইয়ার্স। হ্যাঁ, যদি আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দেখতে চাই, এখানে যা যা দেওয়া আছে পেইড হিজ ইয়ার্সটা খুব না হলেও মোটামুটি হার্ড কেয়ারফুলি বা গেভ হিজ ইয়ার্স দুটোই সঠিক হতে পারে। কিন্তু সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে ওয়াজ অল ইয়ার্স, মানে খুব কেয়ারফুলি কোনো কিছু শোনা, সেটা হচ্ছে ওয়াজ অল ইয়ার্স। যেমন অনেক সময় বলা হয় যে অল ইয়ার্স টু সামথিং বা অল আইজ টু সামথিং, মানে সবাই এটার দিকে তাকাও, সবাই এটার দিকে দেখো, এরকম। নেক্সট হচ্ছে অপথলমোলজিস্ট। অপথলমোলজিস্ট এটা আমাদের লাইভ মাকে বানানটা দেওয়া ছিল সম্ভবত, যতদূর মনে পড়ছে আমার। অপথলমোলজিস্ট হচ্ছেন যিনি চক্ষু বিশেষজ্ঞ, চোখের রোগ যিনি দেখেন, তিনি হচ্ছেন অপথলমোলজিস্ট। আর এখানে প্রথমে যেটা আছে যে ম্যাটার্স অফ দ্য ব্রেইন, মানে এটা মেনলি নার্ভাস সিস্টেম যিনি দেখেন, নিউরো আমরা বলে থাকি, নিউরোলজিস্ট। আর রেসপিরেটরি সিস্টেমের যিনি দেখাশোনা করেন পালমোনোলজিস্ট আমরা বলে থাকি, এটা হবে। এবং লাস্ট হচ্ছে স্কিন ডিজিজের ক্ষেত্রে ডার্মাটোলজিস্ট। নেক্সট ওয়ান 20। এইটা একটু বিতর্কিত প্রশ্ন। আম, এখানে আহ, আম, দু তিনটে অপশানকে সবাই চুজ করছে, কিন্তু এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আহ, কোনো কিছুর ওপর বেঁচে থাকা, কোনো ইনকামের ওপর বেঁচে থাকা, সেটা এটা আমাদের যখন আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলো করছিলাম এখানে এটা নিয়ে ডিসকাস হয়েছিল যে লিভ ইন, লিভ অন, এগুলো কখন কোনটা ব্যবহার করা হয়। তো উম, এখানে একটা জিনিস যে কোনো কিছুর ওপর বা তার কোনো ইনকামের ওপর বেঁচে থাকা, আহ, সেইটার ক্ষেত্রে আমরা জেনারেলি লিভ অন করে থাকি। তো আমরা বাদবাকি সবকটাকে যদি বাদও দিই, আমরা শুধু এটার রেসপেক্টে যদি করি, সেক্ষেত্রেও আহ, দেখো আমরা লাস্টের অপশনটা, মানে এইখানে যে হাফ ইজ প্রেজেন্ট ইনকাম, তার প্রেজেন্ট ইনকামের অর্ধেকের ওপর সে বেঁচে থাকবে, এই হিসাবেও যদি আমরা দেখি তাহলে এই যে লিভ আছে, লিভ অন হতে পারে এখানে। তাহলে লাস্টে অন যেটা সেটা একটাই আমরা পাচ্ছি, মানে এটা আমার মনে হচ্ছে যে তাহলে অপশন বিটাই হওয়া উচিত, যে আ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। সে এখন যেভাবে বেঁচে আছে সেভাবে বেঁচে থাকতে পারে, তার স্যাটিসফ্যাক্টরিলি বেঁচে থাকতে পারে তার বর্তমান ইনকামের হাফে। এবার পিএসসি এটার উত্তর কী নেবেন আমার ধারণা নেই। তবে আমার যেটা পার্সোনাল যেটা ওপিনিয়ন, আমি লাস্ট ইয়ারটাকে দেখার চেষ্টা করছি, যে কোনো কিছুর কোনো অর্থের ওপর নির্ভর করে বেঁচে থাকা বা কোনো কিছুর মানে পার্টিকুলারলি অর্থ সেটার উপর নির্ভর করে বেঁচে থাকার ক্ষেত্রে আমরা লিভ অন ব্যবহার করি। সুতরাং যেহেতু এইটার মধ্যে একমাত্র অন রয়েছে, বাইগুলো কোনোভাবেই যাবে না, এবং উইথটা যেতে পারে, কিন্তু আমার মনে হয় অনটা হচ্ছে, আমার মনে হয় না, মানে অনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমার মনে হওয়া থেকে তো কিছু হবে না, অনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনো ইনকামের উপর নির্ভর করে বেঁচে থাকার ক্ষেত্রে। তো সেই রেসপেক্ট থেকে আমি বলতে পারি অপশন বি কে কিন্তু আমার সঠিক মনে হচ্ছে। আশা করা যায় পিএসসি এটাই নেবে। ইকো। আচ্ছা, গট হিমসেলফ ইন্টু ট্রাবল, সমস্যার মধ্যে থাকা। আমরা জানি যে সমস্যা বা ইত্যাদি এই সমস্তগুলো হলে সেখানে আমরা গরমের রেফারেন্স পাই। বার্নড হিজ ফিঙ্গার্স, মানে আঙুল জ্বালিয়ে ফেললো। আঙুল জ্বালিয়ে ফেললো মানে কি, মানে কারোর হঠাৎ করে আগুনে হাত দেওয়ার ইচ্ছা হলে সে আঙুল জ্বালিয়ে ফেলবে। তো এরকমটা যদি হয়, বার্নড হিজ ফিঙ্গার্স, বেশ ভালো ছিল, হঠাৎ করে আগুনে হাত দিতে গেল, আঙুল জ্বলে গেল। তো এরকম আর কি, যে সমস্যার মধ্যে পড়লো। বার্নড হিজ ফিঙ্গার্স, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট। এইটা নিয়েও এইটা নিয়েও কিন্তু আহ, বেশ কনফিউশন, বিতর্ক, ডাউট ইত্যাদি রয়েছে। দ্য অনলাইন স্টোর ইনফর্মড দ্যাট উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইশ। এখানে কুড হতে পারতো, যেহেতু ইনফর্ম করেছে, পাস্ট টেন্স রয়েছে। প্লেসড, আমরা অর্ডার প্লেস করেছি, এটাও পাস্ট টেন্স রয়েছে, সুতরাং কুড হতে পারতো, কিন্তু কুড এখানে কোথাও অপশনই নেই, কারণ অনেকে বলছে এখানে তাহলে উড হবে। কিন্তু আমরা যদি একটু অন্য রেসপেক্টে দেখি, আমরা যদি এটাকে কন্ডিশনাল সেন্টেন্সের রেসপেক্টে দেখি, কন্ডিশনাল সেন্টেন্সের রেসপেক্টে বলতে এখানে ইফ আছে। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে তিনটে জিনিস হয়। একটা হচ্ছে যদি কন্ডিশনাল যে ওয়ার্ডটা, ইফ বা যে কোনো যেটাই থাকুক না কেন, কন্ডিশনাল যেটা আছে তার সঙ্গে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে অপর অংশটা যেটা, সেখানে আমরা
ফিউচার টেন্স বসাই, বা ফিউচার টেন্স মানে কি? ফিউচার টেন্স গঠন হয় কিভাবে? ফিউচার টেন্স মোডাল দিয়ে গঠন হয়, শ্যাল বা উইল দিয়ে গঠন হয়। এবার আচ্ছা, এইখানে অনেকের একটা আমি দেখি কমেন্ট বক্সে বলে যে খুব ছোট, ছোট আপনি লেখেন। তো ছোট না লিখলে এটা ধরবে না এর মধ্যে। তোমাদের যদি ছোট লাগে তাহলে তোমরা এটাকে ওই ফুল স্ক্রিন করে নিয়ে ওই জায়গাটা জুম করলে যে অংশটুকু আমি কাজ করছি শুধু সেটুকু দেখতে পাবে। কি বলছিলাম? হ্যাঁ। তো ফিউচার টেন্স মানে সেখানে উইল, শ্যাল, ক্যান এরকম কোনো যেহেতু যেগুলো প্রেজেন্ট টেন্সের মডাল সেগুলো হতে পারে। যদিও প্রেজেন্ট টেন্সের মডাল বলা ভুল। মডালে মানে এইভাবে আইডেন্টিফাই করা যায় না। হোয়াটএভার। মানে ক্যান, শ্যাল, উইল এগুলো যেগুলো আছে আরকি। ২ নম্বর একটা কি আছে? যে কন্ডিশনাল যেটা থাকে তার সঙ্গে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে অপর যে অংশটা সেখানে would প্লাস V1 হয়। এটা একটা জিনিস। আর ৩ নম্বর হচ্ছে কন্ডিশনাল যেটা থাকে সেটার সঙ্গে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর অংশটা যেটা সেখানে would have প্লাস V3 হয়। এখানে একটা জিনিস দেখো, কন্ডিশনাল যেটা আছে ইফ, তার সঙ্গে উইশ প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এইখানে যেটা ব্যবহার করা উচিত সেটা উইল বা ক্যান, কিছু শ্যাল, উইল, ক্যান এর মধ্যে কিছু একটা ব্যবহার করা উচিত এই মডেলগুলোর মধ্যে। উড এখানে হবে না, কারণ উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। তাহলে শ্যাল, উইল, ক্যান এর মধ্যে যদি কোনোটা ব্যবহার করতে হয় কোনটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? আমরা ক্যান্সেল করতে পারি, আমাদের এবিলিটির কথা বলা হচ্ছে। সুতরাং উই ক্যান ক্যান্সেল দ্য অর্ডার, এটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হচ্ছে, যদি আমরা এই গ্রামাটিক্যাল অ্যাসপেক্টে জিনিসটাকে দেখতে চাই। ওকে, যে তারা ইনফর্ম করেছিল যে আমরা যে অর্ডারগুলো দিয়েছি সেটা আমরা প্রেজেন্টে ক্যানসেল করতে পারি। যদিও এটার ক্ষেত্রে আমরা ন্যারেশনের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কোনো কিছু যখন ইনফর্ম করছো তখন সেটা পাস্ট ফর্মেই হওয়া উচিত। সুতরাং এখানে কুডটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু যেহেতু অপশনে নেই সুতরাং কি করা যাবে আর? প্লাস এখানে এইটা আছে, ইফ উই উইশ দেওয়া আছে, এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। সুতরাং হিসাব মতো এখানে যেটা হওয়া উচিত সেটা ফিউচার টেন্স বা এরকম কোনো মডেল যেগুলো ক্যান, শ্যাল, উইল এই ধরনের কোনো মডেল এখানে হওয়া উচিত, ব্যবহার হওয়া উচিত। নেক্সট ইজ আই হ্যাভ স্টপড স্মোকিং। তো কোনো কিছু স্টপ করে দেওয়া, সেটা গিভ আপ করা বা ছেড়ে দেওয়া, গিভ আপ করা। গিভ ইন হচ্ছে কোনো কিছু সারেন্ডার করা। তো আছে। নেক্সট ওয়ান 24, এটা তো আছে আইডেন্টিফাই করতে হবে। দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। এখানে যেটা বলেছিলাম যে দেখো, ফাইনাইট ভার্ব দেখতে হবে। ফাইনাইট ভার্ব কি আছে? ওয়াজ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আর কুড সি একটা ফাইনাইট ভার্ব আছে। দুটো ফাইনাইট ভার্ব আছে। দুটো ফাইনাইট ভার্ব থাকলে কমপ্লেক্স বা কম্পাউন্ড দুটোর মধ্যে যেকোনো একটা হতে পারে। কিন্তু যদি মাঝে ডব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট থাকে তাহলে সেটা কমপ্লেক্স হবে। যদি অ্যান্ড অর বাট সো থাকে বলেছিলাম তাহলে সেটা কম্পাউন্ড হবে। তাহলে এখানে অ্যান্ড আছে, কম্পাউন্ড হবে। গ্লোরি, গ্লোরির তোমার অ্যাডজেক্টিভ ফর্ম চেয়েছে। গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম গ্লোরিয়াস। গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম গ্লোরিয়াস। এটা কিছু হয়তো তেমন বলার নেই। নেক্সট, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট আ ট্যাক্সি। গাড়ি ব্রেক ডাউন করলো এবং আমাদের একটা ট্যাক্সি নিতে হলো। পাস্ট টেন্স, সব পাস্ট টেন্স রয়েছে, সুতরাং উই হ্যাড টু টেক এ ট্যাক্সি, গেট আ ট্যাক্সি। এটা আর কিছু বলার নেই। হি হ্যাজ কোয়ারেলড উইথ হার। এটা আমরা করেছি, এতে মানে বেশ কয়েকবার করেছি ফল আউট। এবং আমার যে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া ছিল, 81টা ফ্রেজাল ভার্বের লিস্ট তোমাদেরকে বলেছিলাম সেটা পড়ে যেতে, সেখানেও এটা দেওয়া ছিল। মোটামুটি সেখান থেকে সবাই বলছে পাওয়া টাওয়া গেছে, আমি জানি না কি পাওয়া গেছে না পাওয়া গেছে। যাই হোক, দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং। এটা নিয়ে দেখলাম আমার একটা কোনো একটা ভিডিও সম্ভবত, যেটা আমি সেই ক্লার্কশিপের দিন ১৭ তারিখে যেদিন সবাই ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে এসছে সেদিন আমি ভিডিওটা রিলিজ করেছিলাম যে এরপর কি করবে? সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে দেখলাম একটা কমেন্টের উত্তরে সবাই ল্যাটার আর লেটার নিয়ে মারামারি করছে। আমি বুঝতে পারলাম না। আমি তো জানি না তখন প্রশ্নটা কি এসেছে। আ সুতরাং আমি মানে কোনটা হবে, ল্যাটার হবে না লেটার হবে আমি বুঝতে পারিনি। যাই হোক, এইটা আমাদের কোনো একটা মকে এইটা নিয়ে ডিটেইল ডিসকাশন করা ছিল। যে লেটার মানে কি? লেটার মানে টাইম বোঝায়। আই উইল কাম লেটার, আমি পরে আসবো। ল্যাটার মানে কি? ল্যাটার মানে কোনো একটা জিনিসের দুটো অংশ আছে। পরের যে অংশটা, এই পরের অংশটাকে বোঝায় ল্যাটার। লেটেস্ট মানে লেটেস্ট, তোমরা জানো যে একদম নতুন কি লেটেস্ট নিউজ আমরা বলি, লেট মানে দেরি করা। এখানে লেটলি ইত্যাদি আরও ছিল। আম আ সেগুলো নিয়ে এটা করা ছিল এবং আমার বোধহয় একটা ভিডিও করা ছিল এটা নিয়ে সম্ভবত। অনেকদিন আগে। চ্যানেলে পেয়ে যাবে আশা করি। আ খুব ডিটেইল একটা ভিডিও করা ছিল। যাই হোক। তো এখানে বলছে ড্যাশ হাফ অফ দ্য প্লে, কোনো কিছুর হাফ যখন বোঝাচ্ছে মানে দুটো হাফ আছে, পরের অংশটা বেশ মানে পরের অংশটা আনইন্টারেস্টিং। খুব একটা ভালো না, খুব একটা ইন্টারেস্টিং নয়। সুতরাং এটা ল্যাটার হবে। যখন দুটো অংশ বোঝায়, দুটো অংশের মধ্যে পরের অংশটাকে বোঝায় সেটা ল্যাটার। আর লেটার হচ্ছে যখন পরে বোঝায় সেটা হচ্ছে লেটার। নেক্সট ওয়ান ইজ চেঞ্জ দ্য ভয়েস। এটা বলছে অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। হি লাভড অ্যাট, এই যে লেজুর, প্রিপোজিশনের লেজুর, এটা আমাদের মকে হয়েছিল। যে আ লাভ দ্যাট মানে আ যখন প্রিপোজিশনে লেজুরটা থাকে তখন আমাকে সবসময় সেইটাকে নিয়েই আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। এবার লাভড আছে মানে কি? পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে যখন আছে তখন ওয়াজ বা ওয়্যার কিছু একটা হবে এবং তার সাথে ভি থ্রি মানে লাভটাই ভি3 আছে, সুতরাং ওয়াজ লাভড বা ওয়্যার লাভড। কোথায় আছে? আ এখানে দেখো, এখানে দেখো ওয়াজ লাভড আছে। এটা হবে না, শুধু লাভড আছে। এখানে ওয়্যার লাফিং আছে, এটাও হবে না। এটা শুধু লাভড আছে, হবে না। তাহলে ওয়াজ লাভড যেটা আছে অপশনে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো অ্যাট যে লেজুরটা সেটাও আছে। এখানে জেনারেলি যেটা করে, এরা সেটা করেনি দেখছি।
দুটো অপশন দেয়, হি ওয়াজ লাভড বাই অল হিজ ফ্রেন্ডস, আর এটা হচ্ছে হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। তো হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস, এটা সঠিক উত্তর হবে। অনেকে লাভড বাই অল হিজ ফ্রেন্ডস মানে ফাঁদটা পাতেনি। লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ এ টুয়াইস টোল টেল, ফিগার অফ স্পিচ। এই একটা জিনিস, মানে এটা আমরা যখন অনার্স পড়তে যাই সেখানে গিয়ে আমরা ফার্স্ট ইয়ারে এই জিনিসগুলো করেছি। পরীক্ষা বলছে মাধ্যমিক লেভেলের, সেখানে মানে প্রশ্ন টশ্ন সব মাধ্যমিক লেভেলের, মাইনে দেবে মাধ্যমিক লেভেলের, প্রশ্ন করবে অনার্স লেভেলের। কি ধরনের জিনিস আমার তো মাথায় ঢুকলো না। যে ফিগার অফ স্পিচ দিয়ে দেওয়া, এটা কি মানে মানে কার মাথা থেকে জিনিসটা বেরিয়েছে যে এটা দেওয়া যেতে পারে? সেটা আমি বুঝে উঠতে পারলাম না খুব একটা। এবং যে এলডিএ হয়ে গভর্নমেন্ট একটা ডিপার্টমেন্টে কাজ করবে, তার ফিগার অফ স্পিচ কোন কাজে লাগবে? সেটাও আমার খুব একটা মাথায় ঢুকলো না। মানে সে যখন একটা নোটশিট করবে, সেই নোটশিটের মধ্যে ফিগার অফ স্পিচ দিয়ে তার নোটশিটটা খুব উন্নত মানের হবে কিনা? যাই হোক, তো দিয়েছে যখন আমাদের করতে হবে। এবার এইখানে দেখো একটা জিনিস, ফিগার অফ স্পিচ যেগুলো আসবে আমি সেগুলো ডিসকাস করে দেবো। ফিগার অফ স্পিচ কোনটা কি হবে না হবে সেগুলো ডিসকাস করে দেবো এরপরে যেগুলো আসবে। এখানে যেটা আছে, লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ আ মানে দুবার কোনো একটা গল্প দুবার যখন বলা হয় তখন যেরকম ক্লান্তিকর লাগে, জীবনটা হচ্ছে সেরকম একটা ক্লান্তিকর। এবার যখন এরকম থাকে কোনো কিছুতে অ্যাজ বা লাইক দিয়ে যখন করা থাকে, অ্যাজ বা লাইক, এটা দিয়ে যখন দুটো জিনিসকে কম্পারিজন করা হয়ে থাকে বা একটার সঙ্গে আরেকটা মানে এটা এরকম সেটা বোঝানো হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি যে সিমিলি। ঠিক আছে? এবং আরেকটা জিনিস কি, এখানে একটা অ্যালিটারেশন আছে। হোয়াট ইজ অ্যালিটারেশন? অ্যালিটারেশন হচ্ছে যখন কোনো কনসোনেন্ট সাউন্ড রিপিট করে। টুয়াইস, টোল্ড, টেল, টি, টি, টি। তো এখানে ৩ বার এটা আসে, সুতরাং এটা অ্যালিটারেশনও। তাহলে সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন। আর এটা কালকে আম সন্ধ্যাবেলার দিকে প্রবাবলি আমি এটা কোনো মানে একটা ব্যাচের WhatsApp গ্রুপে আমি এটা ডিসকাস করছিলাম। ডিসকাস মানে এটা জিজ্ঞাসা করেছিল, তখন আমি এটা নিয়ে একটুখানি হচ্ছিল, আলোচনা হচ্ছিল এবং এটাই জিজ্ঞাসা করেছিল কেন? তারা বলল যে বোধহয় কোনো একটা জায়গায় তারা দেখেছে এটাকে মেটাফোর বলছে। আ এটা সিমিলি হবে না, মেটাফোর হবে। এবার আমি এগুলো বহুদিন আগে করে এসেছি অনার্সে। তো আমিও একটু মানে আমি কনফিউজড হয়ে গেলাম হঠাৎ করে। এতদিন আগে করে এসেছি, তাহলে কি আমি ভুল বলছি এটা সিমিলি না? এটা কি অন্য কোনো রেফারেন্স রয়েছে? এটা মেটাফোর? মেটাফোর অ্যাকচুয়ালি কি? মেটাফোর হচ্ছে যখন এরকম খুল্লাম-খুল্লা তোমাকে তুলনা করা হয় না। যেমন ধরো বলা হলো ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটি হচ্ছে জীবনের আসল মসলা। এইটা হচ্ছে মেটাফোর। তো তখন আমি আ মানে প্রায় তখন আমি আর খুলে বসিনি। মাঝরাতে আমি এগুলো করতে বসলাম। মাঝরাতে তখন আমি প্রায় ১টা বাজে। তখন আমি আমার এক কলেজের বন্ধুকে আবার মেসেজ করলাম। মানে এতটাই কনফিউজড হয়ে গেছিলাম জিনিসটা নিয়ে। সে জেএনইউ তে পিএইচডি করছে। তাকে আমি পাঠালাম যে, "এটা আমাকে একটু বল তো, কি হবে?" মানে আমার পাঠাতে লজ্জা লাগছে যে এইটা কেন আমি পাঠাচ্ছি? কিন্তু তাও নিজে কনফার্ম হওয়ার জন্য। না হলে যদি আমি সিমিলি বলে দিই, যদি মেটাফোর হয়, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে সবাই বলবে, "এহ, এটুকু জানে না, এটা সিমিলি হবে।" তো মোটামুটি আমি মানে আমি তো কনফার্মই ছিলাম যে এটা সিমিলিই হয়। তা সত্ত্বেও তাকে একবার জিজ্ঞেস করলাম, সে বলল, "ওটা সিমিলি। মেটাফোর কোত্থেকে আসছে?" আমি বললাম, যাক ঠিক আছে। তো সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন দুটোই এখানে পাওয়া যাচ্ছে। অ্যাজ বা লাইক দিয়ে যখন থাকবে তখন সেটা সিমিলি, এবং অ্যালিটারেশন হচ্ছে যখন কনসোনেন্ট সাউন্ড রিপিট করবে তখন সেটা হচ্ছে অ্যালিটারেশন। এগুলো জেনারেলি আমি করিয়ে থাকি। যখন সিটেটের ব্যাচ বা এমনি টেটের ব্যাচ হয় সেখানে ফিগার অফ স্পিচটা করিয়ে থাকুন। সেখানেও ফিগার অফ স্পিচের মধ্যে শুধু ২-৩ টে জিনিস করাই। মানে সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, তারপরে তোমার পার্সনিফিকেশন, এরকম ৩-৪ টে জিনিস করানো হয়। এখানে তো দেখছি অ্যাজোন্যান্সটা বোধহয় উত্তর ছিল না। অ্যান্টিথেসিস ইত্যাদি দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে সে ভয়ঙ্কর লেভেলের জিনিসপত্র। যদিও এটা আইসিএসসি বা সিবিএসসিতে থাকে না। সিবিএসসি লেভেলে থাকে না। আইসিএসসিতে এটা ক্লাস আ 9-10 এ যখন ওদের প্লে পড়ানো হয়, আ যেমন আগে ওদের 'মার্চেন্ট অফ ভেনিস' ছিল। এখন বোধহয় 'ম্যাকবেথ' রয়েছে। তো সেইখানে এটা থাকে। কিন্তু আইসিএসসি বোর্ড থেকে কজন পরীক্ষা দেয় সেটা নিয়ে আমার সন্দেহ আছে। হোয়াটএভার। নেক্সট, এটা হচ্ছে ফেজ 2। I have been dash at the painting. আমরা জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরম্যাট। have been যখন আছে তখন তার সঙ্গে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। সুতরাং have been looking at the painting. নেক্সট ওয়ান, এখানে বলছে কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস এর সঠিক পেয়ার আমাদের বের করতে হবে। ডিফারেন্ট, আনফ্রেন্ড তো একই রকমের। বড় লেন্ড হচ্ছে একটা ধার দেওয়া, একটা ধার করা। সুতরাং এটাই হবে অ্যান্টোনিম। হেল্প বা এইড দুটোই সাহায্য করা। ক্যাজুয়াল অ্যান্ড কোক্স দুটোই হচ্ছে কাউকে পারসুয়েট করা। ক্যাজুয়াল হচ্ছে কাউকে পারসুয়েট করা মানে ফ্ল্যাটারির মাধ্যমে, মানে কাউকে কাউকে ভালো, ভালো কথা বলে তাকে পারসুয়েট করা, তাকে কাউকে কোনো জিনিস করতে রাজি করানোর চেষ্টা করা। আর কাউকে জেন্টলি কোনো কিছু রাজি করানোর চেষ্টা করা, কোয়াক্স। এইটা রয়েছে, একই রকমের মিনিং। নাম্বার 3 হচ্ছে পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনিমোর। মানুষজন কি হয়ে যায়? মানুষজন বোরড হয়ে যায়। আর এখানে একটা জিনিস যে অনেক সময় আমরা বলে থাকি যে আম খুব, খুব আমি খুব বোরিং হয়ে যাচ্ছি। তো মানে বোরড হয়ে যাওয়া বোরড হয়ে যাওয়া আর বোরিং হয়ে যাওয়া দুটো মানে কিন্তু আলাদা। আমি বোরিং হয়ে যাচ্ছি মানে লোকে আমাকে বোরিং ভাববে। হ্যাঁ? সেটা হচ্ছে আমি বোরিং হয়ে যাওয়া। মানে আমি আমি মানুষটা বোরিং হয়ে যাচ্ছি। আমি বিরক্ত হয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমি বোরড হয়ে যাচ্ছি, নট আমি বোরিং হয়ে যাচ্ছি। তো এইখানে একটা কনফিউশন থাকে যার ফলে
অনেকেই ভুলটা করে। কিন্তু আমি যখন বিরক্ত হচ্ছি তখন আমি বোর্ড হয়ে যাচ্ছি। গেট আছে, গেটের সাথে জেনারেলি আমরা V3 ব্যবহার করি। তো গেট বোর্ড, আ বোর্ডের V3। চেঞ্জ দ্য ভয়েস আছে, গেট ওয়াজ ওপেনড যখন আছে মানে পাস্ট টেন্স আছে, সুতরাং এখান থেকে ওয়াজটা বাদ দিতে হবে। শুধু ওপেনটা থেকে যাবে। তো শুধু ওপেনটা কোথায় থাকছে? আম অপশন, অপশন এখানেও থাকছে, এখানেও থাকছে, এখানেও থাকছে। ৩ টেতেই থাকছে। এবার কোনটা হবে? দেখো, অপশন বি তে দ্য গেটটাকেই ১ম এ রেখে দিয়েছে। ১ম এ তো যেটা প্রশ্নের ১ম এ থাকে, উত্তরে তো সেটা ১ম এ থাকে না। সুতরাং এটা হবে না। অপশন এ বা বি কোনটাই হবে না। আচ্ছা, অপশন ডি তে দেখো ক্লোজড গেট আছে। ক্লোজড গেটের কোনো গল্প এখানে নেই। সুতরাং এটাও হবে না। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড। বিছানার উপরে ফোন রেখে গেল। এটা অবভিয়াসলি বিছানার উপরে যেহেতু রেখে গেছে অন হবে। আরেকটা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ইন বেড। ইন বেড কখন ব্যবহার করে? যখন ধরো বিছানার উপর কেউ বসে আছে। বিছানার ওপরে কেউ বসে আছে, সুতরাং এটা হচ্ছে অন দ্য বেড। আর যদি কেউ বিছানায় শুয়ে থাকে, মানে চাদর-টাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল, সেটা কিন্তু হচ্ছে, যদি মুড়ি দিয়ে শুয়ে পড়ে সেটা কিন্তু হচ্ছে ইন বেড। ঠিক আছে? আর এই মুড়ি দিয়ে শুয়ে পড়ার ক্ষেত্রে একটা জিনিস বলি, এখানে আরেকটা প্রিপোজিশন আসে এখান থেকে। সেটা হচ্ছে ওই ধরো আ কোনো জিনিস যখন টাচ করে থাকি সেটাকে আমরা অন বলি। তো গায়ের উপর যখন একটা চাদর মুড়ি দিয়ে নিল, সেখানে চাদরটা তার গায়ের উপর টাচ করে আছে, অন হওয়া উচিত। কিন্তু সেখানে আমরা কি ব্যবহার করি? কোনো জিনিস যদি কোথাও কোথাও বিছিয়ে দেওয়া হয়, সেখানে আমরা ওভার ব্যবহার করি। তো এরকম গায়ে চাদর বিছিয়ে নিল, সেটার ক্ষেত্রে কিন্তু ওভার ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন ধরো স্প্রেড দ্য টেবিল ক্লথ ওভার দ্য টেবিল। তো যখন কিছু বিছিয়ে দেওয়া হয়, স্প্রেড করে দেওয়া হয়, তখন কিন্তু সেখানে ওভার ব্যবহার করি আমরা। কোনো কিছুর উপরে বোঝাতে। টাচ করে থাকলেও আমরা ওভার ব্যবহার করি। নেক্সট, দ্য আমব্রেলা হুইচ হাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। আমব্রেলা, ছাতা যেটার ব্রোকেন হ্যান্ডেল আছে। এবার দেখো এখানে এটা কি করা হয়েছে? এই যে হুইচ হাজ আ ব্রোকেন হ্যান্ডেল, এটা কি করছে? ছাতাটাকে ডিসক্রাইব করছে। ছাতাটা কি? ছাতাটা হচ্ছে নাউন। তাহলে বলছে ছাতাটা যেটার ব্রোকেন হ্যান্ডেল, যেটার হাতল ভাঙা। তো এটা ছাতাটাকে ডিসক্রাইব করছে যেহেতু, সুতরাং এটা অ্যাজিড ক্লজ হবে। সুতরাং অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। সে আমার মতোই ভালো। এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? অনেকে এটাকে উত্তর করে এসেছে, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। আম আ এটা কিন্তু হবে না। এটা হবে না কেন? আ আমরা এটা মানে এইটাকে নেগেটিভ করাটা যেটা, এগুলো তোমরা স্কুলের কথা একটু মনে করো, স্কুলে আমরা এগুলো করতাম। এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, আর এই পজিটিভ থেকে কম্পারেটিভ করা বা কম্পারেটিভ থেকে পজিটিভ করা, ভাইস ভার্সা, দুটো একই জিনিস। হুম? মানে সে আমার মতোই ভালো মানে কি আমি তার থেকে ভালো নই। সে আমার মতোই ভালো মানে আমি তার থেকে ভালো নই। এটা কি হয়? এটা উল্টে যায়। আমি যখন এটা করাতাম, মানে এখনো যখন করি তখন এটার ৩ টে ধরন হয়। একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, একটা হচ্ছে ডাবল সাইডেড। এই ডাবল সাইডেড বলে কোনো টার্ম গ্রামারে নেই। এটা আমি বলে থাকি ডাবল সাইডেড, মানে দুপাশে যখন একই জিনিস আছে এবং দুটোর মধ্যে তুলনা করা হয়। দুপাশে মানে দুপাশে মানুষ রয়েছে এবং দুটো মানুষের মধ্যে তুলনা করা হচ্ছে। তো এরকম দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করা হয় সেটা সুপারলেটিভ ডিগ্রি হয় না। সেটার পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি হয়। দেখো এখানে হি আছে, এখানে আই আছে। এখানে কি হয়? ইন্টারচেঞ্জ হয়ে যায় ভয়েস চেঞ্জের মতো। আইটা আগে চলে আসে, হিটা পরে চলে যায়। দেখো আই আগে এসছে আর হি পরে চলে গেছে। এবার মাঝখানে যেটা হয়, নট না থাকলে নট আনতে হয়, নট থাকলে নট বাদ দিতে হয়। নট ছিল না, নট এসেছে। গুডের কম্পারেটিভ বেটার। তাহলে আই এম নট বেটার দ্যান হি ইজ। ঠিক আছে? অপশন সি কেন হবে না? আই এম বেটার দ্যান হিম। এটা কেন হবে না? তার কারণ যে দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে, এখানে আই আছে, এখানে হিম আছে। আইটা সাবজেক্টিভ কেস, হিমটা অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসের মতো তো হবে না। দুটোই সাবজেক্টিভ হতে হবে, দুটোই অবজেক্টিভ হতে হবে। সুতরাং আমার এখানে আইটাও সাবজেক্টিভ, হিটাও সাবজেক্টিভ কেস। যেখানে দুটো সাবজেক্টিভ কেস সেটা আমাদের সঠিক। ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকার কার্থেজ। তো এটা ভয়েস চেঞ্জ করতে বলছে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। এবার থেকে এটাকে যদি আমরা দুটো ভাগে দেখি, এটা কমপ্লেক্স সেন্টেন্স তো। আম, প্রথম অংশটা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েস কিভাবে আমরা আইডেন্টিফাই করি? বিভার প্লাস ভি3 যদি থাকে, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে দেখো বিভার প্লাস ভি3 আছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েসে আছে। পরের অংশটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এখানে দেখো বিভার প্লাস ভি3 নেই। এবার সেকেন্ড অংশটা তো অ্যাক্টিভ ভয়েসেই আছে, এটাকে চেঞ্জ করার দরকার নেই আমাকে। তাহলে প্রথম অংশটা চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে কারা এক্সপেক্ট করেছিল? রোমানরা। তাহলে দ্য রোমান্স এক্সপেক্টেড। দ্য রোমান্স এক্সপেক্টেড কোথায় আছে? অপশন এতেই দেখো আছে, দ্য রোমান্স এক্সপেক্টেড। ঠিক আছে? ওয়াজ এক্সপেক্টেড আছে, সেখান থেকে ওয়াজটা বাদ যাবে। আমরা জানি পাস্টে যখন থাকে তখন এটা বাদ যায়। শুধু এক্সপেক্টেড, দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকার কার্থেজ। নেক্সট ওয়ান, প্লুরাল ফর্ম অফ ডিয়ার। এটা হচ্ছে এগুলোর প্লুরাল ফর্ম ডিয়ারই, তার মানে ডিয়ার, শিপ, এগুলো সব একই থাকে, চেঞ্জ হয় না। নেক্সট ওয়ান, শুধু এটাই নয়, তার সঙ্গে ফিশ। ফিশ আবার এটা আমি একটা মকে দিয়েছিলাম যে ফিশ যখন আবার মানে ডিফারেন্ট স্পিসিস অফ ফিশ যখন বোঝানো হয় তখন সেটা ফিশেস হয়ে যায়। কিন্তু বাদবাকি ক্ষেত্রে একই প্রজাতির যদি ফিশ বোঝানো হয় তাহলে শুধু ফিশ, মানে ফিশের প্লুরাল ফিশই হয়। নেক্সট ওয়ান, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আ ১ম হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? আমরা আগেই দেখলাম, যখন কনসোনেন্ট সাউন্ড তোমার আ রিপিট করছে, সেটা হচ্ছে অ্যালিটারেশন। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মানে কি? ধরো একটা থিসিস খাড়া করা হচ্ছে।
সেই থিসিসের অ্যান্টি তার উল্টোটাও বলে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে অ্যান্টিথিসিস। এটা যদি নাও জানতে মোটামুটি এখান থেকে যদি একটু চেষ্টা করতে এটা বেরিয়ে আসতো। ইউনাইটেড উই স্ট্যান্ড, শুধু এটুকু বললেই তো চলে যায়। হ্যাঁ, যে আমরা যদি একসাথে থাকি মানে একতাই বল আরকি। তো তার সঙ্গে আবার উল্টোটাও বলে দেওয়া হচ্ছে ডিভাইডেড উই ফল। মানে আজকাল যেটা চলছে বাটিং তো কাটিং গে সেই আরকি। তো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যখন একটা থিসিস বোঝাতে গিয়ে তার অ্যান্টিথিসিসটাও বলে দেওয়া হচ্ছে, মানে উল্টোটাও বলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিথিসিস। সোজা কথা। ওকে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্টিথিসিস। আচ্ছা, হোয়াট ইজ অ্যাসোন্যান্স? অ্যাসোন্যান্স হচ্ছে অ্যালিটারেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? অ্যালিটারেশন হচ্ছে যে কনসোনেন্ট সাউন্ড যেটা আছে, কনসোনেন্ট সাউন্ড যেটা আছে সেটা রিপিট হচ্ছে। টুয়াইস টোল্ড টেল তখন আমরা যেটা দেখলাম টি, টি, টি। অ্যাসোন্যান্স হচ্ছে যেখানে ভাওয়েল সাউন্ড রিপিট হচ্ছে। ভাওয়েল সাউন্ড যেখানে রিপিট হচ্ছে। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরো যদি এরকম, এটা খুব কমন একটা এক্সাম্পল যে হিজ টেন্ডার এয়ার, এর মানে উত্তরাধিকারী, মাইট বিয়ার হিজ মেমোরি। কি আছে দেখো, টেন্ডার এই, এয়ার এই, বিয়ার এই, মেমোরি এই, এই যে ভাওয়েল সাউন্ডটা ৪ বার এলো একটা সেন্টেন্সের মধ্যে। দিস ইজ কল্ড অ্যাসোন্যান্স। ওকে? নেক্সট হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। হোয়াট ইজ প্যাথেটিক ফ্যালাসি? প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে, অন্য কালিতে দেখাই। হ্যাঁ, প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে যে যখন কোনো একটা হিউম্যান ফিলিংস বা ইমোশনস বলা যেতে পারে। হিউম্যান ফিলিংস দেওয়া হয় কাকে? দেওয়া হয় কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে। ইনঅ্যানিমেট মানে কি? জড়বস্তু যেটাকে বলা হয়, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোনো গাছ হতে পারে, কোনো প্রাণী হতে পারে। হ্যাঁ, তাদেরকে যখন এই কোয়ালিটিটা মানে হিউম্যান কোয়ালিটি যখন, বা কোয়ালিটি বলব না, হিউম্যান ইমোশনস যখন তাদের উপর আরোপ করা হয়, সেটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। যেমন যদি এরকম একটা সেন্টেন্স থাকে যে দ্য ট্রিজ, খুব কমন একটা এক্সাম্পল এটা, দ্য ট্রিজ whispered secrets whispered secrets to each other. ট্রিজ, গাছ তো হুইসপার করতে পারে না, মানুষ হুইসপার করে। কিন্তু এখানে সেই হিউম্যান ফিলিং বা হিউম্যান কোয়ালিটি দেওয়া হচ্ছে গাছের ওপরে, যেটা মানে ওই যে বললাম জড়বস্তু বা গাছ বা প্রাণী যদি হয় সেটার ক্ষেত্রে হিউম্যান কোয়ালিটি বা ফিলিং যখন দেওয়া হয় সেটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। তো এইটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি, যে গাছের ওপর যখন এই জিনিসটা আরোপ করা হচ্ছে। বাট এইটার খুব কাছাকাছি একটা জিনিস আছে, এটার খুব কাছাকাছি একটা জিনিস আছে। এটা হচ্ছে মানে একটা জিনিস বলে ভুল হবে, অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে। আমি একটু দেখিয়ে দিই ভবিষ্যতে তোমাদের কোর্টের এক্সামে বা অন্য পরীক্ষা টরীক্ষাগুলোতে যদি এটা আসে। এক হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন এবং আরো একটা জিনিস আছে অ্যানথ্রোমরফিজম। অ্যানথ্রোমরফিজমটা তোমাদের খুব একটা প্রয়োজন নেই, এটা আসবে না। পার্সনিফিকেশনের সাথে প্যাথেটিক ফ্যালাসির একটা কি বলবো, তফাৎ রয়েছে, খুব সূক্ষ্ম তফাৎ রয়েছে। এটা আমরা সেই পড়তাম, মনে পড়ছে যে একটা সেন্টেন্স নিয়ে এটা প্যাথেটিক ফ্যালাসি হবে না পার্সনিফিকেশন হবে, সেই নিয়ে মাথা চুল ছিঁড়তাম। তখন তো আর গুগল এত ভীষণভাবে হয়নি যে এআই কে প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবে কোনটা হবে। যাই হোক, তো পার্সনিফিকেশন কি? প্যাথেটিক ফ্যালাসি ইজ আ কাইন্ড অফ পার্সনিফিকেশন। মানে যেটা সেই দর্শনে বলা হয়, ফিলোসফিতে, যে সব প্যাথেটিক ফ্যালাসি পার্সনিফিকেশন, কিন্তু সব পার্সনিফিকেশন প্যাথেটিক ফ্যালাসি নয়। প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে একটা কাইন্ড অফ পার্সনিফিকেশন। মানে কি? কোনো এনি কাইন্ড অফ কোয়ালিটি, এনি কোয়ালিটি যখন মানুষের যে কোনো রকমের কোয়ালিটি আরোপ করা হয় কোনো জড়বস্তু বা গাছ বা কোনো কোনো প্রাণীর উপর আরোপ করা, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। আর যখন শুধু ইমোশনটুকু আরোপ করা হয় তখন সেটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। বুঝা গেল? মানে পার্সনিফিকেশন ইজ আ মানে ইজ ইন আ ব্রডার কনটেক্সট। যে কোনো রকমের কোয়ালিটি যদি আরোপ করা হয় সেটা হচ্ছে পার্সনিফিকেশন। আর প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে শুধু ইমোশন বা শুধু যদি কি বলবো, ফিলিংটুকু যদি আরোপ করা হয়, মানুষের ফিলিংটা যদি আরোপ করা হয় এরকম কোনো জিনিসের উপর, সেটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। ঠিক আছে? তো এই হচ্ছে মেনলি তফাৎ। আচ্ছা, আচ্ছা, এইখানে আমি যেটা দেখছি যে অনেকে কি করছে, এই ফ্যালাসি স্পেলিংটাকে এরকম ফ্যালাসি স্পেলিং লিখছে। হ্যাঁ, এটা লিখো না, এটা ভয়ঙ্কর জিনিস এই ফ্যালাসি। আম, এর মানেটা আমি বলছি না, গুগলে সার্চ করে একবার দেখো এই ফ্যালাসি মানে কি। ঠিক আছে? তাহলে বুঝবে যে এটা কেন লেখা উচিত নয়। নেক্সট, গুগলে সার্চ করে ইমেজ অপশনে গিয়ে দেখুন। নেক্সট, নাম্বার 11। দাঁড়া, আমি এটাকে একটু সেট করে নিই, এটা আবার কালো দিয়ে দিয়েছে পিএসসি। যাকে স্ক্যান করতে বলেছিল সে ঠিকঠাক স্ক্যান করেনি বোধহয়। ওয়েট। হুম। আচ্ছা, এখানে একটা এরকম দাগ পড়ে গেছিল, আমি এটা চেক করার জন্য এটা করেছিলাম, কিন্তু সেটা আর
ঠিক করা হয়নি। একটু মানিয়ে গুছিয়ে নিও। ঠিক আছে? চলো। আচ্ছা, ১ম টা বলছে, "He has incurred debt." ধারের মধ্যে পড়া। এটার ক্ষেত্রে run into debt এটা আমাদের সেই এতে ছিল, ওই আ লিস্টে ছিল আরকি। ৮১ টা ফ্রেজাল ভার্বের লিস্টে। নেক্সট ওয়ান, "When he gets his degree, he will have been." আচ্ছা দাঁড়াও, আমি একটু না চেষ্টা করি এটাকে মোছার। আ জাস্ট আ মিনিট। এটাকে একটু মুছে দিই তাহলে বেটার হবে। কেননা এই পিডিএফটা আমি শেয়ার করব। এটা যদি এরকম একটা লম্বা দাগ নিয়ে শেয়ার্ড হয়, খুব বাজে দেখাবে জিনিসটা। ওকে, হুম, চলো। When he gets his degree, he will have been studying in Oxford for 4 years. এখানে which tense? আমি সবসময় বলব যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করার দরকার নেই। এখন দেখছি মানে পিএসসির খাতিরে আমাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও করাতে হবে। মানে এই টেন্সটাই obsolete হয়ে গেছে। আসলে ব্যবহার করা হয় না খুব একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো will have been studying যেটা আছে obviously ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা অপশনাল এলিমিনেশন এর মাধ্যমে করতে পারতাম যে বাকি কোনটাই যখন যাচ্ছে না তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে এটা। নেক্সট, কেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? কেননা পারফেক্টের ক্ষেত্রে ফিউচার পারফেক্টে কি হয়? উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন এবং তার সাথে কন্টিনিউয়াস যখন, তখন আইএনজি ফর্ম। এটাই হচ্ছে। ফ্রেজাল ভার্ব বলেছে ইনক্রিজ। এটা অনেকের একটা কনফিউশন হয়েছিল যে স্টিপ আপ আর স্টেপ আপ নিয়ে। কেননা স্টিপ অনেক ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে স্টিপ রাইজ, দের ইজ আ স্টিপ রাইজ ইন প্রাইসেস। এটার ক্ষেত্রে মানে স্টিপটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। রাইজটা হচ্ছে নাউন, আর স্টিপ মানে কি? স্টিপ মানে খাড়াভাবে কোনো কিছু হচ্ছে, সেটা হচ্ছে স্টিপ। আর কোনো কিছু বাড়ছে সেটা হচ্ছে স্টেপ আপ। আচ্ছা, নেক্সট আছে হিয়ারিং দ্য নয়েজ, বয় woke up। এখানে বলছে যে পার্টিসিপেল কোনটা? আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল। দেখো, আমরা জানি যে পার্টিসিপেলের ক্ষেত্রে দুটো জিনিস হয়। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি উইদাউট হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে ভি3 উইদাউট হেল্পিং ভার্ব। দুটোই কিন্তু হচ্ছে উইদাউট হেল্পিং ভার্ব। ঠিক আছে? হেল্পিং ভার্ব থাকে না। এখানে দেখো হিয়ারিং আছে, ভার্ব প্লাস আইএনজি, কোনো হেল্পিং ভার্ব নেই। সুতরাং এটাই হবে। 15, so the following is not an abstract noun. Abstract noun কোনটা নয়? মানে abstract noun মানে কি? যেটাকে দেখা যায় না। দেখা যায় এখানে কোনটাকে? পার্লামেন্টকে দেখা যায়, সুতরাং এটা abstract noun নয়। নেক্সট, এটাকে বলছে পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। পজিটিভ ডিগ্রিতে হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। তাহলে পজিটিভ ডিগ্রিতে আমরা জানি যে নো আদার দিয়ে শুরু করতে হয় যখন এরকম সিঙ্গুলার থাকে, একজনের কথা বলা হচ্ছে। নো আদার বয়েজ অ্যাজ হেভি অ্যাজ হিম। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার এইখানে দেখো একটা মজার জিনিস কি, যেটা বলছে পজিটিভ ডিগ্রিতে করতে, আমরা জানি যে পজিটিভ আর নেগেটিভ দুটো সম্পূর্ণ অপোজিট জিনিস। কিন্তু ইংরেজিতে এসে মজার বিষয় হচ্ছে পজিটিভ আর নেগেটিভ দুটো সেম জিনিস হয়ে যায়। মানে যে সেন্টেন্সটা পজিটিভ সেই সেন্টেন্সটাই নেগেটিভ। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। নেক্সট, হ্যাভ ইউ রেড গালিভারস ট্রাভেলস? এটা কোন টেন্সে আছে বলছে? হ্যাভ আছে এবং তার সাথে ভি3 আছে। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে উই কার্ভড নট লাইন ড্যাশ উই রেজড নট স্টোন। যখন দুটো নট দিয়ে কিছু থাকে তখন স্বাভাবিকভাবেই তাকে জয়েন করার জন্য একটা মানে সম পরিমাণে যখন দুটো জিনিস হয় তাকে জয়েন করা হয় অ্যান্ড দিয়ে। সুতরাং এখানে অ্যান্ড দিয়ে জয়েন করা হচ্ছে। ঠিক আছে? নিদার কখন হতে পারতো? যদি এই নটটা না থাকতো তাহলে সেকেন্ড অংশটাকে নিদার দিয়ে করা যেত, যে নিদার উই রেজড স্টোন, এভাবে করা যেতে পারতো। 19, হি উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল। সে রিমার্কেবল কোনো কিছু কখনো করতে পারবে না। আ ডু এনিথিং রিমার্কেবল, কোনো রিমার্কেবল কিছু করা, এটার যে মানে ইডিয়ামটা, সেটা হচ্ছে সেট দ্য থেমস অন ফায়ার। মানে একটা নদীতে আগুন লাগিয়ে দেওয়া, সেটা তো খুব রিমার্কেবল জিনিস। সুতরাং সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর বাদবাকি যেগুলো, আ ১ নম্বর যেটা আছে, হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড। এটা একটা বিবলিক্যাল রেফারেন্স। বাইবেলে যখন পল জিসাসের ব্যাপারে আ বলছে যে কি, কি কোয়ালিটি জিসাসের ফলোয়ার্সদের থাকা উচিত। তখন সেই কথাটা বলছে যে আ মানে এটা এমন একটা কোয়ালিটি, যে আ মানে আমি যদি একটু লিখে দিই এটা, টু রিপে টু রিপে আ উম টু রিপে ইভিল উইথ গুড অ্যান্ড টু অ্যান্ড না দিয়ে আমরা বলতে পারি টু রিপে ইভিল উইথ গুড, টু মেক সামওয়ান ফিল গিল্টি। মানে সে তোমার প্রতি কিছু একটা খারাপ করেছে, সে তোমার প্রতি কিছু খারাপ করেছে, কিন্তু তুমি তার উত্তরটা দিলে খুব ভালো দিয়ে, যাতে করে সে গিল্টি ফিল করে। হ্যাঁ? সে মানে ব্যাপারটা বুঝতে না পারে যে কি হলো বিষয়টা। তো এটা হচ্ছে সেটা। নেক্সট হচ্ছে লে দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, পায়ের তলায় ঘাস গজাতে দেওয়া। মানে কোনো কিছুর জন্য নেগেটিভ সেন্সে বলা হয় ওয়েট করা। হ্যাঁ, ওখানে মানে স্লোলি করো, ওয়েট করো। পুট দ্য স্ক্রিউ অন মানে কি? তার একটু স্ক্রু টাইট দেওয়া, যেটাকে আমরা বলি। কাউকে চাপ দেওয়া, সেটা হচ্ছে পুট দ্য স্ক্রিউ অন। নেক্সট ওয়ান, ৪ টি স্পেলিং আছে। এই স্পেলিংগুলো আমি বারবার বলেছিলাম যে CSIE এগুলো দেখতে হবে বারবার করে। আ এইটা বানান ভুল একমাত্র, ইনকারেক্ট স্পেলিং। এই ডিসেন্ট মানে হচ্ছে কোনো আনকমন ওপিনিয়ন, মানে কমন ওপিনিয়নের বাইরে গিয়ে কোনো মতামত পোষণ করা, বিদ্রোহ করা, সেটা ডিসেন্ট। মানে এই ডিসেন্ট আমরা জানি খুব ভদ্রস্থ কিছু।
এই ডিসেন্ট যেটা সেটা হচ্ছে কোনো কিছু ওপর থেকে নিচে নামা, ডিসেন্ডিং অর্ডার যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে এই ডিসেন্ট। আর ভুল হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট। নেক্সট। ওকে। টার্ন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কোয়েশ্চেন। এটাকে কোয়েশ্চেন বানাতে হবে। তো এখানে কি বলছে যে হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ এ ডিড। আমরা এটা সেই করেছিলাম যে যখন আমাকে ইন্টারোগেটিভ করতে হবে তখন ওই নট না থাকলে নট আনতে হবে ইত্যাদি ব্যাপারগুলো আমরা করেছিলাম। তাহলে হি ওয়াজ আ ভিলেন, হিটা সাবজেক্ট, ওয়াজটা ভাব, তাহলে ওয়াজটা অবভিয়াসলি আগে চলে আসবে, ওয়াজ হি হয়ে যাবে। ওয়াজ হি কোথায় কোথায় আছে? অপশন এতে ওয়াজ হি আছে, কিন্তু এখানে একটা হাউ আছে, হবে না। এখানে ওয়াই দিয়ে আছে, হবে না। এখানে ওয়ার দিয়ে আছে, হবে না। এখানে আছে ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ এ ডিড, সুতরাং এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট ওয়ান, ড্যাশ গ্রেইন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার। এটা আমরা করেছিলাম, লিটল আ লিটল ফিউ আ ফিউ, এগুলো সব করা হয়েছিল। দ্য লিটল, শুধু লিটল মানে কি? শুধু লিটল মানে হচ্ছে প্রায় কিছু নেই। ওকে। যে আই হ্যাভ লিটল কফি লেফট ইন মাই কাপ, সো আই নিড অ্যানাদার কাপ অফ কফি। আমার কাপে কফি নেই, সুতরাং আমি আরেক কাপ কফি চাই। তো এটা হচ্ছে লিটল। আর যদি বলা হয় যে আই ডোন্ট নিড অ্যানাদার কাপ অফ কফি বিকজ আই হ্যাভ আ লিটল লেফট ইন মাই কাপ। আমার কাপে খানিকটা রয়েছে, সুতরাং আমার আর আরেক কাপ কফি এখন দরকার নেই। এটা হচ্ছে লিটল মানে খানিকটা আছে। আর দ্য লিটল মানে কি? যেটুকু আছে সেটুকু। যেটুকু আছে সেটুকু। তাহলে যেটুকু গ্রেইন, যেটুকু দানাশস্য আছে সেটুকু ড্যামেজড হয়ে গেল সমুদ্রের জলের দ্বারা। সুতরাং দ্য লিটল হচ্ছে সঠিক উত্তর। ফিউ অফ ইউ, দ্য ফিউ একই মানে, শুধু লিটল আ লিটল, দ্য লিটল এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল, ফিউ অফ ইউ, দ্য ফিউ হচ্ছে কাউন্টেবল। এই হচ্ছে তফাৎ। এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। এটা আমরা বহুবার করেছি যে সো দ্যাট দিয়ে যদি থাকে তাহলে টু দিয়ে করতে হয়। টু দিয়ে করতে হয়। হি ইজ টু উইক টু ওয়াক। আমাদের সেই ছোটবেলায় করা মানে বহু ব্যবহৃত এক্সাম্পল হচ্ছে এটা। নেক্সট ওয়ান, ইনসার্ট দ্য কারেক্ট। আচ্ছা, এটা বলছে হি স্টেইড অ্যাট হোম বিকজ হি ড্যাশ আ কোল্ড। তার ঠান্ডা লেগেছিল। ঠান্ডা যখন লেগেছিল, সুতরাং পাস্ট টেন্স এগুলো সব রয়েছে। হ্যাড হবে এখানে। নেক্সট ওয়ান বলছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং। মোস্ট ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং কোথায় আছে? একটা অপশনই মোর ইন্টারেস্টিং আছে, সুতরাং এটাই সঠিক উত্তর। এটার কিছু দেখার দরকার নেই। অপশন এলিমিনেশনের মাধ্যমে জাস্ট করা, হ্যাঁ। নেক্সট, সেফোলজিস্ট বলছে সেফোলজিস্ট একবার ডব্লিউবিসিএস এসেছিল, সম্ভবত 23 বা 22 ডব্লিউবিসিএস এসেছিল, যে যারা ভোট বিশেষজ্ঞ তারা হচ্ছেন সেফোলজিস্ট। নেক্সট হচ্ছে লেক্সিকোগ্রাফার। এই লেক্সি সংক্রান্ত যা কিছু থাকবে, এটা মানে হচ্ছে ওয়ার্ড। এই লেক্সি সংক্রান্ত যা কিছু থাকবে বুঝবে যে এটা ওয়ার্ড সংক্রান্ত কিছু একটা হচ্ছে। কিউরেটর কি? কিউরেটর মিউজিয়ামের ক্ষেত্রে আমরা দেখি। এবার মিউজিয়াম বানানটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় দেয় মিউজিয়াম বানানটা। আর যারা ক্রিকেট ভক্ত তারা পিচ কিউরেটর শুনে থাকবে। পিচ কিউরেটর, পিচের যিনি দেখভাল করেন, পিচ কিউরেটর। আর একটা কি আছে? কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার হচ্ছে যিনি ম্যাপ বানান, যার সঙ্গে ম্যাপস জড়িত, তিনি হচ্ছেন কার্টোগ্রাফার। আম এটা আমরা মানে এতেও পড়ি, মানে জিকে-টিকেতেও পাওয়া যায় যে ভারতবর্ষের ম্যাপ প্রথম কার্টোগ্রাফার যিনি ভারতবর্ষের ম্যাপ বানিয়েছিলেন, সেই জেমস রেনেল প্রবাবলি। এগুলো করা হয় আরকি। তো এখানে আমাদের কোনটা হবে? এখানে যদি বলছে ডিকশনারিজ, কম্পাইল করেন ডিকশনারি, ওয়ার্ড সংক্রান্ত, সুতরাং লেক্সিকোগ্রাফার সঠিক উত্তর। নেক্সট, আই রাশ টু দ্য ডোর ওয়েন দ্য ডোর বেল। যখন ডোর বেল বাজলো তখন আমি দৌড়ে গেলাম। পাস্ট টেন্সের সব, রিং এর পাস্ট টেন্স র‍্যাং হবে, সুতরাং ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আছে এর মধ্যে কোনটা সঠিক হবে? দেখো, নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, এখানে আমাদের মোট কথা একটা তো ফাইনাইট ভার্ব লাগবে। এখানে হ্যাপেনিং আছে, আইএনজি ওয়ার্ড উইদাউট হেল্পিং ভার্ব। এটা এখানে ফাইনাইট ভার্ব নেই, নন ফাইনাইট ভার্ব। এখানেও তাই, একই জিনিস। বাই চান্স এভার নাথিং হ্যাপেন্স, এখানে এভারটা সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং বাই চান্সটা প্রথমে দেওয়া হয়েছে, এটাও হবে না। সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশন বি, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মুলা মেনে যেটা হবে সেটাই সঠিক উত্তর হবে অবভিয়াসলি। আবার একটা ফিগার স্পিচ দিয়েছে যে টু আর ইজ হিউম্যান। আর মানে এটা অনেকে এর উচ্চারণ করে, এর নয় কিন্তু আর। টু আর ইজ হিউম্যান, শেক্সপিয়ারের একটা লাইন। টু ফরগিভ ডিভাইন। তো আর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই ভুল হয়। আবার তার উল্টো জিনিসটা দিয়েছে, তো ফরগিভ ডিভাইন, তাকে ক্ষমা করা ঐশ্বরিক ব্যাপার, সুতরাং অবভিয়াসলি অ্যান্টিথিসিস হবে। অ্যান্টিথিসিস। বাকিগুলো কি হাইপার বলি? আমরা বলতাম যে অতি বলি, বেশি বলি, হাইপার বলি। মানে যেখানে একটু বেশি বলা হয় সেটা হচ্ছে হাইপার বলি। ঠিক আছে? মানে ধরো কাউকে বলা হলো যে আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস। আমি তোমাকে 1000 বার বলেছি। আমরা বলি না যে আমি তোমাকে 1000 বার বলেছি। সত্যি, সত্যি কি 1000 বার বলেছি? ২-৩ বার হয়তো বলেছি। আমি বললাম 1000 বার বলেছি। ওই বেশি করে বাড়িয়ে বললাম। এটা হচ্ছে হাইপার বলি। এপিগ্রাম কি? এপিগ্রাম হচ্ছে এই আমাদের ভুবন গ্রাম, টেলিগ্রামের মতো একটা গ্রাম হচ্ছে এপিগ্রাম। তো এই গ্রামে খুব একটা সবুজ-টবুজ কিছু থাকে না বা সরলতা থাকে না। এখানে বরং কায়দা করে বলা হয়। হ্যাঁ? আ মানে কোনো কথা ঘুরিয়ে বলা হয়, সেটা হচ্ছে এপিগ্রাম। বলা হলো যে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। এটা হচ্ছে এপিগ্রাম। আয়রনি কি? আয়রনি হচ্ছে কোনো একটা কনসেপ্টের মানে যেটাকে এক্সপেক্ট করা হয় না। অপোজিট টু
অপোজিট টু এক্সপেকটেশন। এক্সপেকটেশনের ঠিক উল্টোটা যেটা হয় সেটা হচ্ছে আয়রনে। যেমন ধরো একটা এক্সাম্পল যদি আমরা দিই, যে বলা হলো দ্য ফায়ার স্টেশন দ্য ফায়ার স্টেশন গট দ্য ফায়ার স্টেশন গট বার্নড। ফায়ার স্টেশনটাই পুড়ে গেল। মানে যেখানে যেখান থেকে আগুন নেভানোর কথা সেটাই পুড়ে গেল। তো সেখানে আগুন লেগে সেটা পুড়ে গেল। এটাই হচ্ছে আয়রনি, অপোজিট টু এক্সপেকটেশন। ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে আয়রনি অফ ফেট, ভাগ্যের পরিহাস। দিস ইজ আয়রনি। এবার সেই সবথেকে বিতর্কিত প্রশ্ন, মানে পিএসসি বোধহয় এই প্রশ্নটা নিয়ে বাদবাকি সারা জীবন ফ্লেক্স করতে পারবে। একটা প্রশ্ন দিয়েছিলাম বটে, যেটা নিয়ে সবাইকে মানে ঘেঁটে দিয়েছিলাম একেবারে। ব্রেকের নাউন ফর্ম, ব্রেকের নাউন ফর্ম কি হবে? দেখো, দীর্ঘ বকবক করতে হবে এই প্রশ্নটার জন্য। প্রথমত, ব্রেক শব্দটা, ব্রেক যদিও ভাঙা হয়, ব্রেক শব্দটা নিজেই একটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরো বলা হলো আই নিড আ ব্রেক, আই নিড আ ব্রেক। ঠিক আছে? এবার এখানে অনেকে ওই সাইকেল বা গাড়ির ব্রেকের কথা বলছে, সেটা কিন্তু বিআরএ ব্রেক, সেটা আলাদা ব্রেক। আই নিড আ ব্রেক, এখানে দেখো এ রয়েছে ব্রেক, এটা হচ্ছে তোমার নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, আই নিড আ ব্রেক। এবার কথা হচ্ছে যে ব্রেকের সাথে ব্রিচের সম্পর্ক কি? এটা নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বহু আলোচনা হয়েছে। অনেকে আবার লিখেছে যে ইটিমোলজিক্যালি দুটো ডিফারেন্ট, ব্রেক আর ব্রিজ দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। ইটিমোলজিক্যালি একদমই না। ব্রিজ এবং ব্রেক একই জিনিস থেকে আসছে, ইটিমোলজিক্যালি সেম জায়গা থেকে আসছে। এটা অরিজিনটা ফ্রেঞ্চ, এবং ইটিমোলজিক্যালি সেম জায়গা থেকে দুটো জিনিস, ব্রেক এবং ব্রিজ দুটো সেম জায়গা থেকে আসছে। তফাৎ কোথায়? প্রথমত অনেকে বলছে এটা ব্রেকিং হবে, এবং আমারও তাই মত, ব্রেকিং হবে, কিন্তু পিএসসি ব্রিজ নেবে। প্রথমেই এটা বলে দেওয়া উচিত ছিল না। কেন ব্রিজ, কেন ব্রেকিং? আমি বলেছি, ভিডিওর প্রথমেই বলা ছিল যে আমি যুক্তি দিয়ে জিনিসটাকে বলার চেষ্টা করব। দেখো, তফাৎটা কোথায়? ব্রেকিংটা কি? ব্রেকিংটা হচ্ছে ব্রেকের, যেটা জেরান্ড হিসাবে ব্যবহার করা হয়। হুম? তো জেরান্ড হিসাবে যখন কিছুকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভার্বাল নাউন। সুতরাং সেটাকে যে আমরা পুরোপুরি নাউন না বললেও, মানে সেটা ভার্বাল নাউন, জেরান্ড, যেটা জেরান্ড নাউন হিসাবে ইউজ করা হয় আমরা জানি, আইএনজি ওয়ার্ড উইদাউট হেল্পিং ভার্ব যখন নাউন হিসাবে ব্যবহার করা হয় সেটাকে আমরা জেরান্ড বলি। তো ব্রেকিংটা তাহলে হওয়া উচিত ভার্বাল নাউন। কিন্তু এইখানে একটা বিষয় রয়েছে যে ব্রেকিং এর ক্ষেত্রে এটা ভার্বাল নাউন হিসেবে কাজ করছে। মানে আমরা এক্সক্লুসিভলি নাউন বলতে পারছি না। আবার ব্রিচের ক্ষেত্রে ব্রিচটা কিন্তু এক্সক্লুসিভলি নাউন। তফাৎ কোথায়? ব্রেক, আমি একটু বাঁদিকে দেখাচ্ছি এটা। ব্রেক আর ব্রিচ ক্যাপিটালে লেখা নয়, যেহেতু সব লেখা উচিত নয়, যেহেতু শব্দ এগুলো, সুতরাং স্মল লেটারে লেখা উচিত। ব্রেক এবং ব্রিচ তফাৎ কোথায়? ব্রেক হচ্ছে যেটার ক্ষেত্রে ফিজিক্যাল সেপারেশন থাকে। মানে এটা সেই আগে বলেছিলাম না যে সব সব এটাই অমুক কিন্তু সব ওটা অমুক নয়, ফিলোসফির মতো। এটা সেরকম, সব ব্রিজই ব্রেক কিন্তু সব ব্রেকই ব্রিজ নয়। ব্রেক কি? ব্রেক যে কোনো কিছু ব্রেক করা যেতে পারে। মেনলি কোনো কিছু ফিজিক্যালি হচ্ছে, ফিজিক্যালি কোনো কিছু ভাঙছে, ফিজিক্যাল সেপারেশন হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা ব্রেক ব্যবহার করে থাকি। আর ব্রিজ, ধরো কোনো ধরো কোনো কন্ট্রাক্ট, কোনো কন্ট্রাক্ট ভাঙা হচ্ছে, কোনো কোনো মানে এই ধরনের কোনো জিনিস যেটা যেটা কোনো ফিজিক্যাল জিনিস নয়, যেটা ট্যানজিবল নয়, ইনট্যানজিবল কোনো জিনিস, যেটাকে ছোঁয়া যায় না, এরকম কোনো জিনিস যখন ভাঙা হয় সেটার ক্ষেত্রে আমরা ব্রিজ ব্যবহার করি। ঠিক আছে? মানে এটাকে আমরা ভাঙার থেকেও বেশি বলতে পারি যে কোনো কিছু ভায়োলেশন, কোনো কিছুর ভায়োলেশন বা ইনফ্রিঞ্জমেন্ট, ইনফ্রিঞ্জমেন্ট এগুলোর ক্ষেত্রে আমরা ব্রিজ ব্যবহার করতে পারি। আবার এই ব্রিজটাই কিন্তু নাউন, মানে নাউন হিসেবে তো এটা হচ্ছেই, ভার্ব হিসেবেও কিন্তু ব্রিজ ব্যবহার হয়। যেমন দ্য কোম্পানি, দ্য কোম্পানি ব্রিজড দ্য আর্গুমেন্ট, দ্য কোম্পানি ব্রিজড দ্য আর্গুমেন্ট। ওকে, তো এইভাবে হতে পারে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে মানে ব্রেক হচ্ছে যে কোনো কিছু ভাঙা হতে পারে, মেইনলি কোনো ফিজিক্যাল জিনিস যেটাকে আমরা ফিল করতে পারি, যেটাকে আমরা দেখতে পাই, সেরকম কিছু ভাঙাটা হচ্ছে ব্রেক। আবার ইনট্যানজিবল যেগুলো, যেগুলো ছোঁয়া যায় না, সেটাও ব্রেক হতে পারে। কিন্তু ব্রিজ কিন্তু এক্সক্লুসিভলি যেটা ফিজিক্যাল জিনিস, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিজ ব্যবহার করি না। সেটা ভাঙার ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিজ ব্যবহার করি না। ব্রিজ আমরা ব্যবহার করি কোনো ইনট্যানজিবল জিনিস যেটা ভাঙা হচ্ছে, যেটা লঙ্ঘন করা হচ্ছে, কোনো কন্ট্রাক্ট হতে পারে বা কোনো রুলস হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্রিজ ব্যবহার করি। ঠিক আছে? এবার এইখানে নিয়ম মতো তাহলে ব্রেক তো একটা ব্রডার কনটেক্সটে বলা হয়। মানে ব্রেক মানে শুধু ট্যানজিবল বা ইনট্যানজিবল না, সবকিছুকে একসাথে ব্রেক বলা হয়। তো সেটাকে আমি কেন, সেটাকে ভেঙে তার একটা ক্ষুদ্র অংশের নাউন আমি নেব? ব্রিজ মানে তো সবটাকে বলা হয় না, ব্রিজ মানে শুধু ইনট্যানজিবল জিনিসটুকুকে বলা হয়। তাহলে আমি কেন সেটাকে নেব? হিসেব মতো এখানে ব্রেকিংটাই আমার মনে হয় হওয়া উচিত। কিন্তু
আমার ধারণা, এবার অনেকে আমাকে এই মুহূর্তেই একটা পিকে দা সরকার ছুড়ে মারবে। অনেকে হয়তো এতক্ষণে কমেন্ট করেও ফেলেছে বাকি অংশটা না দেখে। পিকে দা সরকারের ব্রিচ লেখা আছে, আপনি কেন ব্রেকিং বলছেন? অবভিয়াসলি পিকে দা সরকারের ব্রিচ লেখা আছে এবং সেইখানে ব্রিচটা মানে এত কনটেক্সট আলোচনা করে সেখানে ব্রিচ দেওয়া হয়নি। সেখানে ব্রিজটা যে ভাঙা ট্যানজিবল, ইনট্যানজিবল এসবের কোনো ব্যাপারই সেখানে নেই। মানে সেখানে ধরো সেখানে শব্দটাকে দেওয়া হয়েছে। শব্দটা কি কনটেক্সটে সেটা তো আলোচনা করা নেই। ব্রেক এর নাউন ফর্ম ব্রিজ হবে। সুতরাং সেখানে ব্রিজ দেওয়া আছে। হতেই পারে সেটা। এবার আমরা কনটেক্সটটা আলোচনা করছি যে কোন কনটেক্সটে ব্রেকিং হওয়া উচিত, মানে ব্রেকটা কোন কনটেক্সটে কাজ করে, কোন কনটেক্সটে ব্রিজ কাজ করে। ব্রিজ হচ্ছে ব্রেকের একটা অংশ। ব্রেক মানে সবকিছু ভাঙা বোঝায়। আর ব্রিজ মানে শুধু ইনট্যানজিবল, যেগুলো ছোঁয়া যায় না সেরকম কিছু ভাঙা, সেটা হচ্ছে জেনারেলি ব্রিজ। আজকাল এইগুলো আর এত স্ট্যাটিক নেই, এগুলো খুব ডাইনামিক হয়ে গেছে। সব শব্দ সব জায়গায় ব্যবহার করা হচ্ছে মডার্ন গ্রামারে। তবুও যদি আমরা ট্র্যাডিশনাল এই জিনিসটাকে দেখতে চাই তাহলে কিন্তু বিষয়টা কাজ করছে এইভাবে। ঠিক আছে? সুতরাং হিসাব মতো ব্রিজটা হওয়া উচিত নয়। কেননা এটা একটা অংশ হিসেবে কাজ করছে। অ্যাজ আ হোল জিনিসটা কাজ করছে না। হওয়া উচিত ব্রেকিং, কিন্তু পিএসসি অবভিয়াসলি ব্রিজ নেবে। ব্রিজটাও হতে পারে। অবভিয়াসলি পিএসসি আমার মনে হচ্ছে ব্রিজ নেবে এবং ব্রিজ ভেবেই প্রশ্নটা করা হচ্ছে, সেট করা হয়েছে। ঠিক আছে? নেক্সট। আম নেক্সট হচ্ছে বার্ডস বিল্ড ড্যাশ নেস্টস ইন ট্রিজ। অনেকে এই অংশটুকু আর দেখবে না। সবাই ব্রিজের জন্য অপেক্ষা করছিল কখন ব্রিজ আসবে। যাই হোক। আহ দেয়ার নেস্টস, তাদের, বার্ডস বলেছে তাদের বাসা। আচ্ছা, এই প্রশ্নটা এই প্রশ্নটা নিয়ে অনেকের ডাউট ছিল। টু ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টেড অফ লিভিং এভরিথিং টু মি। তুমি আমাকে হেল্প করতে পারতে, কোনো কিছু করতে পারতে কিন্তু করোনি। সেটার ক্ষেত্রে কিন্তু আমরা কুড ব্যবহার করি। এখানে ক্যান হবে না। অনেকে ক্যানের কথা বলেছিল, ক্যান হবে না। পোস্টপোনের ক্ষেত্রে আমরা জানি পুট অফ, পোস্টপোন আমরা বহুবার করেছি, এটা আমাদের লিস্টেও ছিল। কল অফ ব্যবহার করা হয়। কল অফ জেনারেলি পোস্টপোনের থেকে বেশি ক্যান্সেলের ক্ষেত্রে কল অফ ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে আর্নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। আচ্ছা, এইখানে একটা জিনিস, এখানে তো একটা মানুষের সাথে তার বোনের তুলনা করা হচ্ছে, মানে রক্তের সম্পর্ক হচ্ছে। তো রক্তের সম্পর্ক থাকলে তো আমরা জানি সেখানে এল্ডার হওয়া উচিত। ওল্ডার কেন হয়েছে? রক্তের সম্পর্ক থাকলে এল্ডার হওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে এল্ডারের সাথে কখনো দ্যান হয় না। এল্ডারের সাথে টু করা যেতে পারে। তাই রক্তের সম্পর্ক হলেও আমরা এল্ডার ব্যবহার করি না। যখন দ্যান থাকে তখন আমরা ওল্ডারই ব্যবহার করি। হুম, হ্যাঁ, তো এইখানে এটাকে বলছে স্টেটমেন্ট করতে প্রশ্ন দেওয়া আছে। সুতরাং এখানে নট আছে, উত্তরে নট থাকবে না। যখন বলা হচ্ছে মানে এটা এরকম যে তোমাকে ধরো বলা হলো যে ওকে কে না চেনে, তার মানে কি ওকে সবাই চেনে। আর যদি বলো ওকে কে চেনে, তার মানে ওকে কেউ চেনে না, মানে উল্টোটা হয় আর কি উত্তর। তো আন্টি ওল্ডার দ্যান ইউর সিস্টার, তুমি তোমার বোনের থেকে বড় না? তো এটা উত্তর কি হবে? যে হ্যাঁ, তুমি তোমার বোনের থেকে বড়। তো ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। ২ ঘন্টা তার জন্য ওয়েট করলে, এটা কি বলছে? কোয়েশ্চেন করতে হবে। তাহলে তারা তার জন্য ২ ঘন্টা ওয়েট করছিল না? এটাই obviously হবে, হ্যাডটা আগে চলে আসবে এবং তার সঙ্গে এটা নট বসে যাবে। তাহলে হ্যাডটা আগে চলে আসলো, নট বসে গেলে এটাই সঠিক উত্তর হবে। বাকিগুলোতে কোনোটাতে সেটা নেই। এটাই আছে হ্যাডন্ট দে, কিন্তু এখানে ওয়েটেড আছে, আবার এখানে তো ওয়েটিং আছে। ওয়েটিং যেখানে সেটাই সঠিক উত্তর হবে। নাম্বার 6, আম এভিডেন্স। এভিডেন্স কোনটা? obviously প্রুফ হবে, আর কিছু হবে না। অনেকে এটাই ডকুমেন্টস বা কিছু ভাবছে। ডকুমেন্টস মানে ডকুমেন্ট হচ্ছে ইজ আ কাইন্ড অফ এভিডেন্স, বা পেপারস হচ্ছে পার্ট অফ এভিডেন্স। কিন্তু এভিডেন্স জিনিসটা হচ্ছে প্রুফ, প্রমাণ। নেক্সট, অকেশনালি কোনো কিছু যখন অকেশনালি করা হয় সেটা আমরা অফ অ্যান্ড অন ব্যবহার করি। হ্যাঁ? আর অফ দ্য কাপ মানে কি? অফ দ্য কাপ মানে হচ্ছে কি বলবো? মানে উইদাউট প্রিপারেশন যখন কিছু করা হচ্ছে সেটা হচ্ছে অফ দ্য কাপ। অফ দ্য রেকর্ড হচ্ছে রেকর্ডের বাইরে কোনো কিছু বলা। তোমাদেরকে এখন যদি আমি কোনো এমন কিছু কথা বলি যেটা আনঅফিশিয়ালি বলি, সেটা হচ্ছে অফ দ্য রেকর্ড কিছু বলা। অন দ্য গো মানে কোনো কিছু অ্যাক্টিভ বা বিজি থাকে, সেটা হচ্ছে অন দ্য গো। চেঞ্জ দ্য ভয়েস বলছে মেশিন ইজ বিল্ডিং দ্য, এটা আমরা আগেও পেলাম না? একই প্রশ্ন দুটো শিফটে দিয়েছে। ইজ বিল্ডিং আছে। তো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়? বিইং হয়। বিইং কোথায় আছে? অপশন এ তে আছে। সুতরাং এটাই সঠিক উত্তর, আর কিছু দেখার দরকার নেই। নেক্সট, এটা একটা টাং টুইস্টার। মানে এটাকে সঠিকভাবে উচ্চারণ করাটা খুব ঝামেলার। শি সেলস সি শেলস বাই দ্য সি শোর। স আর শ, যাই হোক। তো বিক্রি করে, ভার্ব কোনটা? এই সেলস এবং সেল এগুলো নাউন, আর এই সেলস এবং সেল এটা হচ্ছে ভার্ব। তাহলে শি সেলস হবে, যেহেতু শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেলস। শি সেলস সি শেলস বাই দ্য সি শো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড? এটা সিনোনিম লেজি, এটা নিয়ে আর কিছু বলার নেই। আমাকে ডিসক্রাইব করার জন্য এই শব্দটা দেওয়া হয়েছে। নেক্সট ওয়ান, ১১ নম্বর, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো। কোনো যানবাহনের মাধ্যমে যাওয়া সেটা বোঝালে সেখানে বাই ব্যবহার করা হয়। যানবাহনের মধ্যে আছে বোঝাতে ইন বা অন ব্যবহার করা যেতে পারে। যেটার ক্ষেত্রে চলাফেরা করা যায় না সেটা ইন, যেখানে চলাফেরা করা যায় সেটা হচ্ছে অন, যেমন এরোপ্লেনের ক্ষেত্রে অন। উই শুড রিলাই, রিলাইয়ের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, এখানে কিছু বলার নেই। নেক্সট হচ্ছে ড্যাশ ইন আ চায়না শপ, বুল ইন আ চায়না শপ, এটা ব্যবহার করা হয়। মানে বুলি না চায়না শপ মানে কি? যেখানে ধরো আ মানে চায়না শপ, আমি অন্য অর্থে এটাকে বলছি মনে রাখার জন্য, যে যেখানে ধরো একটা চায়না শপের মধ্যে
যেখানে জিনিসপত্র আছে সেখানে যদি একটা বুলকে ছেড়ে দেওয়া হয়, সে কি করবে? সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। মানে যে আ কি বলবো? খুব একটা সচেতন নয় কোনো ব্যাপারে, যে কেয়ারলেস, হ্যাঁ? যে কেয়ারলেস, তাকে আমরা বলি হচ্ছে বুল ইন দ্য চায়না শপ। নেক্সট হচ্ছে সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা, ইউ ড্যাশ বাই হিম আ নিউ ওয়ান। তুমি তার ক্যামেরা তোমার কিনে দেওয়া উচিত। উচিত অর্থে শুড বাই আ নিউ ওয়ান। নেক্সট, এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার। ডিসকভার আমরা জানি, ফাইন্ড আউট ব্যবহার করা হয়। এগুলো খুব খুব মানে কমন জিনিস রয়েছে। এটা কোন শিপ? থার্ড শিপ বোধহয়। নেক্সট, হোয়াট ইজ দ্য ওয়ার্ড সেভিয়ার্ড? সেভিয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুকে, এখানে অনেকে কিন্তু আম মানে সিভিয়ার ভেবেছে। সিভিয়ার মানে আমরা সময় যেটা ব্যবহার করি যে কোনো সিভিয়ার কোল্ড, মানে প্রচণ্ড, যেটা এক্সেসিভ। হ্যাঁ, এটা কিন্তু সেটা নয়। এটা মানে হচ্ছে একটা জিনিস থেকে একটা জিনিসকে আলাদা করে দেওয়া। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই একই ওয়ার্ডের উত্তর কখনো হবে না। সুতরাং এটা হতে পারে না। আর সিভিয়ার মানে এক্সেস। এই সিভিয়ার যখন হবে না তখন এক্সেসও হবে না। তাহলে ডিমিনিশ হতে পারে বা কাট অফ হতে পারে। এর মধ্যে কোনো একটা, তো এই 50-50 করে এটাকে বের করা যেতে পারে। এটা মানে হচ্ছে আলাদা করে দেওয়া। যেমন ধড় থেকে মুন্ড আলাদা করে দেওয়া। এরকম বোঝায় যখন কাট অফ। আহ এই কাট অফ আমাদের কাট অফ নয়। কিন্তু আমাদের কাট অফও সেই আলাদা করাই। কারা বিবেচিত হবে এবং কারা বিবেচিত হবে না, দুটো জিনিসকে আলাদা করা। এই সেটাই কাট অফ। থিভস এস্কেপড। এস্কেপ হচ্ছে গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে উইথ সামথিং, সেটা হচ্ছে এস্কেপ করা। ডিসক্রিপেন্সিটা আমরা করেছিলাম। এটার তোমার কি বলে, স্পটিং স্পেলিং এররে করেছিলাম আমরা মকে, যতদূর আমার মনে পড়ছে। ডিসক্রিপেন্সি মানে কি? সমস্যা রয়েছে। কোনো জিনিসের মধ্যে সমস্যা রয়েছে, সুতরাং ভেরিয়েন্স মানে বৈসাদৃশ্য রয়েছে বা তফাৎ রয়েছে সেটা। নেক্সট ওয়ান রিমুভ। এটা আমরা সেই কোনো একটা মকে বোধহয় করেছিলাম। টেক অফ মানে যখন প্লেন টেক অফ করছে সেটাও টেক অফ, কোনো কিছু সরিয়ে রাখা মানে খুলে রাখা সেটাও টেক অফ হয়। কিন্তু বিরাট বড় সেন্টেন্স দিয়ে বলছে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। এত কিছু দেখার দরকার নেই। কি আছে এখানে? উইল কনসাল্ট আছে, সুতরাং মোরাল থাকলে উইল বি হবে। উইল বি কোথায় আছে খুঁজে দেখি আমরা। সবকটাতেই উইল বি আছে, সুতরাং এটা দিয়ে কাজ চলছে না। তারপরে আর্কাইভস অ্যান্ড আন্ডারটেক আ ট্যুর। আন্ডারটেক মানে কি? উইল আন্ডারটেক, তাহলে এখানেও উইল বি আন্ডারটেকেন হবে। তাহলে উইল বি আন্ডারটেকেন কোথায় আছে? আন্ডারটেকেন দেখি, এখানেও আছে। আ এখানে শুধু আন্ডারটেকেন আছে। এখানে শুধু আন্ডারটেক আছে। এখানে আন্ডারটেকেন আছে। তাহলে অপশন এ বা অপশন ডি এর মধ্যে কোনো একটা হতে পারে। এবার আমরা দেখি তফাৎ কোথায়। আ তফাৎ হচ্ছে উম the resources will be consulted by me at the archives and a tour across the city will be undertaken. আ দেখো এইখানে উম হুম, অপশন এ তে দেখো বাই মিটা দেওয়া নেই। যে আমি করব এটা কোথাও দেওয়া নেই। এখানে বাই মিটা দেওয়া রয়েছে। সুতরাং অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? যে I will consult the resources at the archives and undertake a tour across the city. The resources will be consulted by me at the archives and a tour across the city will be undertaken. আচ্ছা, নেক্সট ওয়ান 21। এটা আমরা করেছি। মেক hay while the sun shines, প্রিভিয়াস ইয়ার্স করার সময়। আ যখন সুযোগ রয়েছে সদ্ব্যবহার করো। জেনোসাইডেড। জেনোসাইডেড কি? জেনোসাইডেড হচ্ছে এটা, মানে আমি জীবনে কোনোদিন করাইনি, পরীক্ষায় দিয়েছে এটা। তো জেনাস হচ্ছে একজন রোমান রোমান মিথোলজির একজন গড। তো সে হচ্ছে আ গড অফ গড অফ বিগিনিং গড অফ বিগিনিং অ্যান্ড এন্ডিং। মানে তিনি হচ্ছেন সৃষ্টি এবং প্রলয়ের দেবতা। আমাদের যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সৃষ্টি, স্থিতি, প্রলয়। তো ইনি হচ্ছেন সৃষ্টি এবং প্রলয়ের দেবতা। সুতরাং দুটো অপোজিট জিনিস যখন বোঝানো হয়, সেটা হচ্ছে আ মানে আ সেটার রেফারেন্স দেওয়ার জন্যই জিনাসের রেফারেন্স দেওয়া হয়। তো জিনাসেরিড মানে হচ্ছে যে হিপোক্রিট, যার মধ্যে ২ রকমের সত্তা রয়েছে। ওকে? তো হিপোক্রিটিক্যাল হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ সোয়াবড, সোয়াইপড, স্টান, সুইস। সোয়াবড হচ্ছে কোনো কিছুর সঙ্গে অদল-বদল করা। যেমন যদি বলা হয় যে উই সোয়াবড, কমনলি ইউজ করা হয়। উই সোয়াপড ফোন নাম্বারস। আমরা ফোন নাম্বারস অদল-বদল করলাম। মানে দুজন একে অপরের ফোন নাম্বারটা নিলাম আরকি। এটা হচ্ছে সোয়াপড। মেডিকেল রিপোর্ট সোয়াইপড হয়ে গেল। সোয়াইপ তোমরা জানো যে সোয়াইপ করা হয়, কার সোয়াইপ করা হয়। স্টান্টের মানে জানা, আর সুইসের মানেও জানা। নেক্সট, দ্য ড্যাশ কুকড বাই হিম। ফুডস হয় না, ফুডিংও নয়, ফুড ওয়্যারও হবে না। ফুড ওয়াজ সিঙ্গুলার। যেটা আনকাউন্টেবল সেটাকে তোমরা সিঙ্গুলারই ব্যবহার করি। ফুড আনকাউন্টেবল। এবার তোমরা বলতে পারো ভাত রুটি তো গোনা যায়। যে এতটা ভাত, একটা রুটি। কিন্তু মানে গোটাটাকে একসঙ্গে ফুড বলা হয়। সেটাকে তো গোনা যায় না। নেক্সট ওয়ান, দিস শার্ট ইজ দ্য দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট।
তো আম এটা সবথেকে কম এক্সপেন্সিভ। তাহলে এটা কি হওয়া উচিত যে মানে এটা লেস এক্সপেন্সিভ দ্যান অল আদার শার্টস। বাকি সবগুলোর থেকে কম এক্সপেন্সিভ। মানে এটাই হওয়া উচিত। দেন অল আদারটা এখানে দেওয়া নেই। রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছিল, কোনোদিন ক্লার্কশিপে রিঅ্যারেঞ্জমেন্ট আসে না। WBCS এও আসতো না। গতবার একটা এসেছিল এবং আমি সেই কারণে মকে রিঅ্যারেঞ্জমেন্ট করিয়েছিলাম। তো দেখলাম একটা রিঅ্যারেঞ্জমেন্ট এখানে দিয়েছে। তো এটা আমি বলেছিলাম যে এসভিও দেখে খুঁজে বের করতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব কোথায় পাচ্ছে? দেখো একমাত্র সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে একটাই, এইটা সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, অলোক শুক্লা। সুতরাং ও দিয়ে যে অপশনটা শুরু হচ্ছে সেটাই সঠিক হবে, বাদ বাকি কিছু দেখার দরকার নেই। অপশন কোন অপশন শুরু হচ্ছে ও দিয়ে? অপশন বি। অপশন বি ও দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে। হ্যাঁ। নেক্সট, সীতা ড্যাশ আর মাদার, মায়ের মতো দেখতে, রিজেম্বলস। সিম্পল প্রেজেন্ট, মানে সবসময় তো কালকে মায়ের মতো দেখতে ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। এটা সবসময় হয়, রেগুলারলি হয়, সেটা তো সিম্পল প্রেজেন্ট ব্যবহার করা, তাই রিজেম্বলস। রিজেম্বল কেন হবে না? সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই রিজেম্বল হবে না, রিজেম্বলস হবে। নেক্সট, অ্যাফার্মেটিভ কত বলছে? দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক। আর নট আনলাইক, এটা আমি মাইনাস মাইনাস প্লাস করতে বলি। আর নট এটা মাইনাস, আনলাইক হচ্ছে মাইনাস, দুটোই নেগেটিভ। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এটা আনলাইকটা লাইক হয়ে যাবে। ঠিক আছে, মানে তারা একে অপরের মতো নয়, সেটা নয়। তার মানে একে অপরের মতো, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস। কনসিডারিং এর ক্ষেত্রে কোনো কিছু কনসিডার করা, মানে কোনো কিছু দেখে কিছু করার ক্ষেত্রে আমরা ইন ভিউ অফ ব্যবহার করে থাকি। ইনফ্যাক্ট আলাদা জিনিস, আমরা সব ইনফ্যাক্ট ব্যবহার করি। ইন কোর্স অফ মানে ইন কোর্স অফ ইভেন্টস, মানে পরপর কিছু চলছে সেটার ক্ষেত্রে। ইন লিউ অফ মানে কোনো কিছু সৌজন্যে, সেটা আলাদা ব্যাপার। নেক্সট, উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ড্যাশ ডিউ কোর্স। ইন ডিউ কোর্স আমরা ব্যবহার করি, যে সময় মতো জানিয়ে দেওয়া হয়। ইন ডিউ কোর্স তোমরা জানতে পারবে। নেক্সট ওয়ান, ফোর্থ শিফট। ফোর্থ শিফটের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা, এটাও মানে এই ডেফিনিশন ফেফিনিশন এগুলো জেনারেলি এই টেট ফেট এইসব পরীক্ষার ক্ষেত্রে করানো হয়। তো এখানে এইসব ডেফিনিশন সংক্রান্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে, হোয়াট এভার, আমরা করে নেব। তো প্রথমত তিনটে জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে হোমোগ্রাফ। তো হোমো মানে কি? হোমো মানে সেম। হ্যাঁ, দুটো জিনিস সেম, সেটা হচ্ছে হোমো। হোমোফোন আর হচ্ছে হোমোনিম। হোমোনিম। হোমোগ্রাফ কি? গ্রাফ মানে কোনো লেখা, সেটাকে হোমোগ্রাফ বলে। মানে যেখানে দুটো স্পেলিং সেম, মানে লেখাটা একই রকম দেখতে, কিন্তু তাদের তাদের তোমার উচ্চারণ আলাদা, আর মানেও আলাদা। যেমন ধরো এলিএডি, এটা কোথাও লিড করা বোঝায়, আবার কোথাও লেড বোঝায়। মানে কোথাও ধাতু বোঝায়, আবার কোথাও এটা তোমার কি বলে, আ নেতৃত্ব দেওয়া, সেটাও বোঝাতে পারে। বা বিওডব্লিউ, এটা বো মানে তীর ধনুকের যে বো, সেটাও বোঝানো, আবার বাও মানে কোনো কারোর সামনে নত হওয়া, সেটাও বোঝানো হয়। তো দেখো দুটোর ক্ষেত্রে বানান একই, বো বা বাও, কিন্তু উচ্চারণ আলাদা, মানে আলাদা। এটা হচ্ছে হোমোগ্রাফ। হোমোফোন মানে ফোন মানে সাউন্ড। যখন উচ্চারণ একই, সাউন্ডটা একই, কিন্তু বানান এবং মানে দুটো আলাদা। আ সেটার ক্ষেত্রে আমরা হোমোফোন বলি। যেমন ধরো TO2 আর TWO2, সাউন্ডটা একই, ফোন সাউন্ড একই, কিন্তু বানান আলাদা, মানে আলাদা। ঠিক আছে? হোমোনিমের ক্ষেত্রে কি? হোমোনিমের ক্ষেত্রে হচ্ছে এই দুটো যখন মিলেমিশে যাচ্ছে, মানে তোমার লেখাটা, মানে যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাও একই। আবার ফোন যেটা, মানে সাউন্ডটা যেটা, সেটাও একই। মানে বানানও একই, উচ্চারণও একই, কিন্তু মানে আলাদা। যেমন ধরো অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে কি হয়? কারো ঠিকানাও হয়, বানান একই, উচ্চারণ একই, কারো ঠিকানাও বোঝানো হয়, আবার কাউকে অ্যাড্রেস করা, কাউকে সম্বোধন করা, সেটাও বোঝানো হয়। তো এইটা হচ্ছে হোমোনিম। ঠিক আছে? আর এখানে উম আর কি দেওয়া আছে? সিনোনিম জানো, যে একই প্রতিশব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। আর একটা হচ্ছে প্যারোনিম। প্যারোনিম কি? আচ্ছা, প্রথমত এটা কিভাবে করা যেতে পারত? দেখো এখানে আছে যে লাইক অ্যানাদার ওয়ার্ড, মানে সেম। সেম মানে হোমো বোঝায়, সুতরাং হোমোনি হবে। আচ্ছা, প্যারোনিম জিনিসটা কি? প্যারোনিম জিনিসটা হচ্ছে হোমোনিমের ঠিক উল্টো। হোমোনিমের ক্ষেত্রে কি হতো? মানেটা আলাদা হতো। প্যারোনিমের ক্ষেত্রে হচ্ছে সেম মিনিং। সেম মিনিং বা অলমোস্ট সেম মিনিং। সেম মিনিং বললে ভুল হবে, অলমোস্ট সেম মিনিং। কিন্তু তাদের স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন এগুলো কিন্তু আলাদা। এগুলো ডিফারেন্ট। এটা হচ্ছে প্যারোনিম। ঠিক হোমোনিমের উল্টোটা। যেমন ধরো এই অ্যাকসেপ্ট আর আম বা একসেপ্ট, এটাকে ঠিক বলা যায় না। এটার মানেটা কাছাকাছি আসছে না। এফেক্ট আর অ্যাফেক্ট এর ক্ষেত্রে বলা যেতে পারে। এফেক্ট আর অ্যাফেক্ট কাছাকাছি মানে। এফেক্ট আর অ্যাফেক্ট একটা নাউন হিসেবে, একটা ভার্ব হিসাবে। কাছাকাছি মানে অলমোস্ট সেম মিনিং, কিন্তু স্পেলিং আলাদা, প্রোনাউন্সিয়েশন আলাদা। এইটা হচ্ছে প্যারোনিম। এইখানে যেটা আমাদের বলছে, ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রোনাউন্সড লাইক অ্যানাদার ওয়ার্ড বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং, এটা হচ্ছে হোমোনিম। যেটা বলা হলো যে স্পেলিং প্রোনাউন্সিয়েশন একই কিন্তু মানে আলাদা, সেটা হচ্ছে হোমোনিম। নেক্সট হচ্ছে অ্যানিমাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস
প্ল্যান্টসের উপর যে বেঁচে থাকে সে হচ্ছে হার্বিভোরাস। হার্বিভোরাস, ইনসেক্টিভোরাস, ইনসেক্টের উপর, কার্নিভোরাস মাংসাশী। ওমনিভোরাস মানে কি? ওমনি মানে সবকিছু, যেমন আমরা বলি ওমনি প্রেজেন্ট, সব জায়গায় প্রেজেন্ট। তো ওমনি মানে সবকিছু, যে সবকিছু গ্রহণকরণ করতে পারে। নেক্সট ওয়ান, রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট এ নাউন ফর্ম রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন। নেক্সট ইজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং। সকাল থেকে কাজ করছি, সকাল থেকে কাজ করা সিন্স বোঝানো হয়, ডিউরেশন বোঝানো হলে ফর ইউজ করা হতো। ড্যাশ অফ লায়ন্স, লায়ন্সের ক্ষেত্রে আমরা প্রাইড অফ লায়ন্স ব্যবহার করি। নেক্সট নাম্বার 6, এখানে আবার একটা লেটার ল্যাটার দিয়ে দিয়েছে। দেখো হাফ যখনই আসছে 18th সেঞ্চুরির পরের অংশ, সেকেন্ড হাফ বা ল্যাটার হাফ, আমরা ল্যাটার ব্যবহার করবো, আমরা জানি, আগেও করেছি। লেটার মানে টাইম বোঝায়, লেটনেস হবে না। এইটা একটা মানে বোকার মতো প্রশ্ন দিয়েছে। নেহা প্লেড ওয়েন ইভিনিং কেম, এখানে ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে, দুটোই তো ক্লজ। নেহা প্লেডও একটা ক্লজ, ওয়েন ইভিনিং কেম একটা ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? তো কোনটা নেবে এবার? জেনারেলি আমার যেটা ধারণা যে পিএসসি কিভাবে প্রশ্নটা দিয়েছে, এই সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটাকে ভেবেই হয়তো প্রশ্নটা দিয়েছে। সাবঅর্ডিনেট ক্লজের বিষয়টা ভেবেই হয়তো প্রশ্নটা দিয়েছে। সুতরাং ওয়েন ইভিনিং কেম এটাই হয়তো এখানে সঠিক উত্তর হবে। পিএসসি হয়তো এটাই সঠিক নেবে। কারেক্ট প্লুরাল ফর্ম আমরা জানি ডটার ইন লজ হয় না। এই যে ডটার ইন লজ মানে হচ্ছে তার বাড়ির সমস্ত লোকজনগুলোকে বোঝায় আর কি। তো ডটার্স ইন ল, এটা হচ্ছে সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ কনফার্ম, দেখো এইটা আমাদের আহ, একবার সম্ভবত কোনো একটা মকে ডিসকাস হয়েছিল যে কনফার্ম আর কনফার্মের ডিফারেন্স কি। কনফার্ম দুটোই বোঝানো হয়, রেবেল, কনফ্লিক্ট দুটোই বোঝানো হয়, সুতরাং বোথ এ অ্যান্ড সি, মানে বোথ 1 and 3, এটা সঠিক উত্তর হচ্ছে। নেক্সট, এখানে অপশন এলিমিনেশনের মাধ্যমে কিভাবে করা যায়? দেখো, রেবেল কনফ্লিক্ট কাছাকাছি জিনিস, সুতরাং আশা করা যায় দুটোই একসাথে হবে। উম, এইভাবে এটাকে ভাবা যেতে পারে, মানে না জানলেও লাগাতে গেলে। উইজডম ইজ অলওয়েজ বেটার দ্যান স্ট্রেংথ, এখানে বলছে যে উইজডম কোন নাউন? কালেক্টিভ তো নয়, কমন মেটেরিয়াল এগুলো কিছু নয়, কারণ মেটেরিয়াল মানে যেটা সোনা রূপে এইসব মেটেরিয়াল। কমন নাউন মানে যেগুলো সব একদম কমন, যেটা সেটা কমন নাউন, বয় টয় সবগুলো। কালেক্টিভ মানে কালেকশন, যেটা বোঝা, যেমন এখানে আমরা করেছি প্রাইড, এটা হচ্ছে প্রাইড অফ লায়ন্স, অনেকগুলো লাইন একসাথে আছে, এটা প্রাইড বলে, এটা কালেক্টিভ। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এটা দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিমূর্ত জিনিস। উইজডমকে দেখা যায় না, ফিল করা যায়, সুতরাং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট ওয়ান, আই হ্যাভ পাস, এটা বলছে এটাকে ডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে, সরি ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। হ্যাভ পাস্ট যেটা আছে, হ্যাভ প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং পাস্ট টেন্স হলে আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে করি, জানো। হ্যাভ থেকে হ্যাড হবে, হ্যাড কোথায় আছে? অপশন বি তে হ্যাড আছে, সুতরাং এটা সঠিক উত্তর হবে, আর কিছু দেখার দরকার নেই। রেড হট দিয়েছে, রেড এবং হট দুটোই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে? নেক্সট ওয়ান, কনোটেশন। কনোটেশন মানে কি? কনোটেশন মানে হচ্ছে মানে। তো কনোটেশন এইটা হচ্ছে সঠিক উত্তর, কনোটেশন এই বানানটা। নেক্সট, এগুলো তো আর কিছু সময় বলার নেই, অকারণে সময় নষ্ট করবো না। আর্মি, আর্মি নিশ্চয়ই মুভ বা ওয়াক করে না, হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে না, তার পেট্রোল করে, মানে টহল দেয়। হ্যাঁ, তো আর্মির ক্ষেত্রে এটাই যাবে। নেক্সট হচ্ছে এটাকে বলছে সিম্পল সেন্টেন্স নিয়ে যেতে হবে, এইটার কথা বলছিলাম। এইটার কথা বলছিলাম যে আমি বলেছিলাম ট্রান্সফরমেশন দেবে না, ট্রান্সফরমেশন দিয়েছে। কিন্তু ওই ওভাবেই করা যেতে পারে, আইডেন্টিফিকেশনের মাধ্যমে করা যেতে পারে। কোনটা এখানে সিম্পল সেন্টেন্স? দেখো, প্রশ্নে কি আছে? বাট আছে। অ্যান্ড অর বাটসও মানে কি? এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটাই ফাইনাইট ভার্ব থাকে। কোথায় একটাই ফাইনাইট ভার্ব আছে? দেখো, এইখানে শুধু একটাই ফাইনাইট ভার্ব অ্যাপিয়ার্ড, বিইংটা তো ফাইনাইট নয়, সুতরাং এটা হবে না। অ্যাপিয়ার একটাই ফাইনাইট ভার্ব। অপশন বিতে দেখো, এখানেও অ্যাপিয়ার্ড একটাই ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে? অপশন ডিতে দেখো, দো দিয়ে আছে, এখানে একটা দুটো ফাইনাইট ভার্ব, সুতরাং এটা তো হবে না সিম্পল সেন্টেন্স। তাহলে এ এবং বি দুটোই হবে, বোথ এ অ্যান্ড বি, এভাবে করা যেতে পারে। আমাদের সেন্টেন্স কি আছে ওসব দিকে তাকানোর দরকার নেই। নেক্সট ওয়ান, অ্যান্টোনিম অফ গ্রুয়েলিং। গ্রুয়েলিং মানে কি? এক্সস্টিং, সেটার অপোজিট হবে ইজি। বেশি ডিসকাস করার দরকার নেই এটা নিয়ে আর। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান হচ্ছে ওই সেই এসভিও দেখে আমাদের করতে হবে, সাবজেক্ট কোথায় আমরা পাচ্ছি, কোনটা সাবজেক্ট? আর জেন্টলম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, সুতরাং বি দিয়ে শুরু হবে উত্তরটা। বি দিয়ে শুরু হবে এমন দুটো জিনিস আছে, অপশন এতেও আছে, অপশন ডিতেও বি দিয়ে শুরু হচ্ছে। তারপরে কি আছে? আমরা জানি এসভিওর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, যে যদি, ও সরি, আরেকটাও আছে, অপশন সিতেও বি দিয়ে শুরু হচ্ছে। যদি কাউকে ডিসক্রাইব করা হয়, হ্যাঁ, অ্যাডজেক্টিভ বা অ্যাডিটিভ ক্লজ যদি থাকে, তাহলে সাবজেক্টের পরে সেটা ঢুকে যায় সেই অ্যাডজেক্টিভটা। তাহলে জেন্টলম্যানকে ডেসক্রাইব করা হচ্ছে কোথায়? হু উইশেস টু গো অ্যাব্রড। তাহলে জেন্টলম্যানের পরে এটা আসবে, মানে বিয়ের পরে সি আসবে, বিয়ের পরে সি কোথায় আছে? অপশন সিতে আছে, এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে। নেক্সট হচ্ছে মেকিং। মেকিং টেক, দ্য মেকিং অফ দ্য প্ল্যান। মেকিং ভার্ব প্লাস আইএনজি, এবং দেখো নাউন হিসাবে ইউজ করা হচ্ছে, আগে দা আছে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসাবে ইউজ করা হয় তখন সেটা জেরান্ড হবে। এটা অনেকে বলতে পারে এটা নাউন হবে না কেন? নাউন হিসাবে ইউজ করলে তো জেরান্ড হয়। এটা তো ওই এক্সক্লুসিভ নাউন নয়। হ্যাঁ, এবার এটা হচ্ছে সেই আগে যে প্রশ্নটা ছিল ব্রেক ব্রিজ, সেটার ব্রেকিং ব্রিজ, ওটার একটু অপোজিট হয়ে যাচ্ছে, একটু কন্ট্রাস্টিং হয়ে যাচ্ছে এই জিনিসটা। যাই হোক, এটা তো এক্সক্লুসিভলি নাউন নয় মেকিংটা, এটা তো
অ্যাকচুয়ালি জেরান্ড, জেরান্ড কাজ করে ভার্বাল নাউন হিসাবে। জেরান্ড কাজ করে হচ্ছে ভার্বাল নাউন হিসাবে। সুতরাং এটাকে যদি এক্সাক্ট যে টার্মটা সেটা বলতে চাওয়া হয়, অবভিয়াসলি এটা জেরান্ড হবে। যদি ভার্বাল নাউন থাকতো আমরা বলতে পারতাম শুধু নাউন দিয়েছে, সুতরাং শুধু নাউনের থেকে আমার মানে জেরান্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং পিএসসি আশা করি এটাই নেবে। যদি এখানে বলতো যে হোয়াট পার্ট অফ স্পিচ, এটার পার্ট অফ স্পিচ কি? তখন আমরা বলতে পারতাম নাউন, কেননা জেরান্ড তো পার্ট অফ স্পিচ নয়। তখন আমরা নাউন বলতে পারতাম। কিন্তু আমার মনে হয় জেরান্ডই সঠিক উত্তর হবে এবং আমার মনে হয় না। মানে আমার মনে হয় বললে এখানে একটা ভুল হবে। আমি লজিক দিয়ে বলছি। সুতরাং মনে হয় টনে হয় না। আ মানে আমার যুক্তি যে জেরান্ড হবে। ঠিক আছে? এবার পিএসসি কি করে? পিএসসি ব্যাপার। নেক্সট হচ্ছে ভেরিসিমিলিটিউড, এটা কি হবে? দেখো আ সিমিলি মানে হচ্ছে সিমিলার, আমরা আগেও দেখেছি সিমিলার। আর এই ভেরিজ মানে হচ্ছে ট্রু। মানে যেটা ট্রুর সমকক্ষ, সত্যির সমকক্ষ। সুতরাং ট্রুথ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট ফ্রেজাল ভার্ব বলছে অ্যাপিয়ার, আমরা করেছি এটা মকে। টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার করা, কোথাও আসা। নেক্সট হচ্ছে হাইপোথিসিস, এটা WBCS এ এরকম এসেছিল এবং আমি বলেছিলাম যে এগুলো করতে। প্লুরাল ফর্ম এই ধরনের যেগুলো মাঝখানে ভাওয়েল চেঞ্জ করে হয়, হ্যাঁ? এগুলোর ক্ষেত্রে থিসিস, হাইপোথিসিস, ক্যাকটাস এই শব্দগুলো। এগুলোর প্লুরালের ক্ষেত্রে এটা একটা লিস্ট বিভিন্ন বইতে দেওয়া থাকে, সেই লিস্ট একটু পড়ে নিতে হবে। মাঝখানে আই থেকে যখন এটা ই হয়ে যায় তখন এটা প্লুরাল হয়ে যায়। হু ইজ অ্যান এথেইস্ট? এথেইস্ট কি? এথেইস্ট বলে ঈশ্বরে বিশ্বাস করে না। আম খুব কমন শব্দ এগুলো। ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার, এই গরমে একজন বন্ধু আসবে। ভিজিটিং আইএনজি ফর্ম যখন আছে তখন অবভিয়াসলি বি ভার্ব হবে। তাহলে আর ভিজিটিং তো হবে না। দিস সামার মানে সামনে আসবে, ভবিষ্যতে আসবে। সুতরাং উইল বি ভিজিটিং। ও আর ভিজিটিং আরও কেন হবে না? ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে, একজন বন্ধু। সুতরাং আর তো হওয়ার প্রশ্নই নেই কোনো। ঠিক আছে? নেক্সট কমপ্লিট দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন, বার্ডস অফ দ্য সেম ফেদার ড্যাশ টুগেদার ফ্লক টুগেদার। আম মানে তারা একসঙ্গে করে আরকি। এক রকমের যারা তারা একসঙ্গে থাকে সবসময়। ২৫ টা না দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আওয়ার স্যার টিচার্স ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ, ইংলিশের সাথে, সাথে ম্যাথমেটিক্সও পড়ান। তো কোনো জিনিসের সাথে, সাথে মানে একটার সাথে, সাথে আরেকটা জিনিসও করান, সেটা হচ্ছে বিসাইডস। আমরা এটা আগেও করেছি যে বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে এর সাথে, সাথে ওটাও। বিসাইডস বিং অ্যান অ্যাক্টর, হি ইজ আ ডান্সার। অ্যাক্টর হওয়া ছাড়াও তিনি একজন ডান্সার। নেক্সট ওয়ান 26, আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইনড ইন ইংল্যান্ড। তো এটা বলছে তোমাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করা মানেই হচ্ছে আমরা জানি পজিটিভ করা। নেগেটিভ আর ইংরেজিতে নেগেটিভ আর পজিটিভ একই জিনিস। সুতরাং নো আদার কিং। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক? লার্কের মানে হচ্ছে কোনো কিছু লুকোনো, হাইড করা। একটু আনকমন শব্দ দিয়েছে। নেক্সট দ্যাট ইজ আ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। দেখো রাইট শব্দটা এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। কেন? কি করে বুঝছি? উইল হচ্ছে মোডাল। মোডাল হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। মোডাল হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। তাহলে মোডালের পরে যে আছে সে নিশ্চয়ই মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তাহলে রাইট হচ্ছে ভার্ব হিসেবে কাজ করছে এখানে ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলছে, সে একই জিনিস। কি করে আইডেন্টিফাই করব? দেখো দুটো ফাইনাইট ভার্ব থাকবে এবং মাঝখানে ওই WH or দ্যাট ফ্যাট এসব কিছু একটা থাকবে। এখানে অলদো দিয়ে করা হয়েছে। এই যে সাকসিডেড আর ওয়াজ দুটো ফাইনাইট ভার্ব, মাঝখানে অলদো আছে, সুতরাং এটাই সঠিক উত্তর হবে। এইখানে দেখো একটাই ফাইনাইট ভার্ব আছে, এটা হবে না। এখানে ওয়াজ আছে, অফার দুটো ফাইনাইট ভার্ব কিন্তু মাঝখানে বাট আছে। অ্যান্ড অর বাটস মানে হচ্ছে কম্পাউন্ড। এখানে মাস্ট হ্যাভ ডান একটা ফাইনাইট ভার্ব আছে। আম আ এখানেও আরেকটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু এখানে ফর দেওয়া আছে। সুতরাং এটাও যাচ্ছে না। তাহলে এটাই অলদো যেখানে দেওয়া আছে। আমরা জানি যে অ্যাডভার্ব ক্লজ যেগুলো সেখানে কয়েকটা শব্দ থাকে। অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, ওয়েন এগুলো সব অ্যাডভার্ব ক্লজ। এগুলো দিয়ে শুরু হয় অ্যাডভার্ব ক্লজ। এই শব্দগুলো থাকলে সেগুলো চোখ কান বুজে অ্যাডভার্ব ক্লজ এবং এখানে তো অবভিয়াসলি মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্সই। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এগুলো থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্সই হয়। স্বাভাবিক। কার্টোগ্রাফি আমরা আগেও করেছি। একই প্রশ্ন, মানে একই প্রশ্ন না, ওখানে অপশনে ছিল। এখানে সেটা একদম ডিরেক্টলি প্রশ্নে দিয়েছে। তো কার্টোগ্রাফি হচ্ছে ম্যাপস, হচ্ছে কার্টোগ্রাফি। তাহলে সবকটা শিফট আমরা ডিসকাস করলাম। সবকটা শিফট নিয়ে আলোচনা হলো। আ প্রশ্নপত্রের লেভেল যদি বলা যায় সেক্ষেত্রে সবগুলোতেই মানে মোটামুটি কঠিন সহজ মিলিয়ে মিশিয়ে ছিল। কোনটা সবথেকে কঠিন, কোনটা সবথেকে সহজ বলে আমি বিতর্ক বাড়াবো না। আ তাহলেই মানে হ্যাঁ, মানে এগুলো করলে আমারই লাভ যে আমি একটাকে কঠিন বলে দিলাম, সহজটাকে আমি কঠিন বলে দিলাম, ভুলভাল কিছু বলে দিলাম তাহলে প্রচুর কমেন্ট-টমেন্ট আসবে। আপনি ভুল বলছেন তাহলে আমার রিচ-টিচ একটু বাড়বে কিন্তু আমার দরকার নেই। আমি কোনটাকে সহজ কোনটাকে কঠিন বলছি না। এসব করে সহজ কঠিনের খেলা খেলে কোনো লাভ নেই। বরং ভবিষ্যতের জন্য প্রিপারেশন নাও। আ মানে পরবর্তী যে ধাপ রয়েছে বা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, এবং ১ম এই যেটা বলেছি যে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ যেটা নয় যেগুলো দুটো ডেসক্রিপটিভ ব্যাচ 7th অ্যান্ড 8th দুটো একসঙ্গে শুরু হচ্ছে। 7th টা হচ্ছে ইনক্লুডিং WBCS, 8th টা হচ্ছে এক্সক্লুডিং WBCS, যেখানে মিসলেনিয়াস ক্লার্কশিপ, WB, KPS এগুলো সব হবে। তো এটার ব্যাচের অনুষ্ঠান ভিডিও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও এবং দেখে যোগাযোগ করো যারা ইন্টারেস্টেড তারা। ঠিক আছে? চলো
আম পরে কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে এবং পরবর্তী যে ভিডিও আসবে সেটা হচ্ছে এই যে প্রশ্নের ধরন আমরা দেখলাম, পাগল করে দেওয়া প্রশ্নের ধরন ইংরেজির ক্ষেত্রে পার্টিকুলারলি। পরবর্তীতেও যদি এরকম প্রশ্ন বিএসসি কন্টিনিউ করে, এত গ্রামাটিক্যাল বেসড প্রশ্ন, সেখানে আমরা কি করে জিনিসটাকে ট্যাকেল করবো এই বিষয়টা নিয়ে পরে আমরা ডিসকাস করবো। ঠিক আছে? চলো গুড বাই, সবাইকে ভালো থেকো সবাই।